বিএনপির কানে যায় নাই। তারেক রহমান এখনো বিছানায় বালিশের বদলে হুমায়ুন কবিরের নিয়ে ঘুমাইতেছে। তারেক রহমান এখনো বিছানার মধ্যে সানি রেনিয়া ঘুমাইতেছে আর স্বপ্নে দেখতেছে গিয়াসউদ্দিন আল মামুন, স্বপ্ন দেখতেছে মোসাদ্দেক হোসেন ফালু, গোরখোদ কালপাস, আমির খসরু মাহমুদ, ইকবাল হোসেন টুকু, আব্দুল আওয়াল মিন্টু, তাবিত আউয়াল, ইশরাক, সাদেক এদেরকে স্বপ্ন দেখে। এই ভরাডুবি বিএনপি নেয়ার দরকার ছিল না, এই জাহান্নাম অবস্থা তাদের করার দরকার ছিল না। বিএনপি, আপনারা, আমি ঠান্ডা মাথায় বলি, বিএনপি যদি অ্যাক্টিভ থাকতো, বিএনপি যদি জিয়াউর রহমানের আদর্শে থাকতো, তাইলে হাসিনা 17 বছর বাংলাদেশ শাসন করে না, শাসনের নামে শোষণ করে না, বাংলাদেশে গুম হয় না, ধর্ষণ হয় না, খুন হয় না, ভারতের তাবেদাররা বাংলাদেশে এসে জোর করে করিডোর আদায় করে না, সুখরঞ্জন বালিকে বাংলাদেশ থেকে ভারতে গুম করা হয় না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয় না। যদি বিএনপি জিয়াউর রহমানের আদর্শে ওটার উপরে দাঁড়িয়ে রাজনীতি করত, সঠিক রিসোর্স, সঠিক আইডিওলজি, সঠিক থিওরি এবং দেশপ্রেম, বিএনপি এটাকে পুঁজি করে তারেক রহমান এবং বেগম জিয়া যদি বলতো hell with it, hell with India, we're gonna move forward and liberate our country for the second and final time, বেগম জিয়া হতে পারতেন মার্গারেট থ্যাচার, তারেক রহমান হতে পারতেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা। করেন নাই, ব্যর্থ হয়েছেন। নিজের নেতা কর্মীদেরকে সঠিকভাবে মূল্যায়ন না করে, তাদেরকে অবমূল্যায়ন করে দূরে ঠেলে ভারতীয় তল্পিবাহকদের বিছানা করে দিয়েছে, নেতা বানিয়েছে, মিলিয়নিয়ার বানিয়েছে, বিলিয়নিয়ার বানিয়েছে, ব্যাংকের মালিক বানিয়েছে, শাহজাহানপুরের মালিক বানিয়েছে, ঠাকুরগাঁও বেচে দিয়েছে। মাত্র পাছার মধ্যে ঠেটাই একটা থাপ্পড় খাইছে ডাকসুতে এবং জাকসুতে। এখন তারা হাসিনা ডক্টরিনে ফিরে গেছে। হাসিনা ডক্টরিন কোনটা? সারা জীবন মুসলমানদেরকে খুন করেছে, সারা জীবন মুসলমানদেরকে ডেমোনাইজ করেছে, সারা জীবন মুসলমানদেরকে জঙ্গি তকমা লাগিয়েছে, কিন্তু ইলেকশনের 2 দিন আগে মাথায় ঘোমটা, মাথায় হিজাব, মাথায় টুপি। আজকের বিএনপি কি করছে? আজকের বিএনপি একটা কাজ করেছে, হঠাৎ করে বিএনপির সাউয়া নেতাকে একটু বাইপাস করে অ্যান্টি ইন্ডিয়ান লিডার নামে পরিচিত লুৎফুজ্জামান বাবরকে একটু সামনে ঠেলে দিছে। পরিস্থিতি কি? বাবররে কইছে আইও 2 দিন পরে আপনি ইদানিং দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরী তারে আবার একটু সামনে দিছে, কারণ আলতাফ চৌধুরী ইদানিং বলা শুরু করছে বিএনপিতে সব রয়ের দালাল। বিএনপিতে যে রয়ের দালাল, এই কথা আমি চিল্লাইতেছি হাসিনা পতনের পরের থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আজকের ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা গুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, মানুষ ভুল থেকে শিখে। কঠিন ভুলের মধ্যে থেকেও মানুষ বেশ কিছু একটা জিনিস শিখে বেরিয়ে আসে। আধুনিক যুগে আপনাদেরকে যদি আমি উদাহরণ দেই, আধুনিক যুগে, আধুনিক যুগ বলতে কি আমার আর আপনার যুগকে আধুনিক যুগ আমরা বলতে পারি? ঠিক করে। আজ থেকে
2008-9 যখন ওই যে গণতন্ত্র মঞ্চ শাহবাগী শুরু হয়, ওইখানে অনলাইনের একজন অ্যাক্টিভিস্ট, ওনার নাম পিনাকি ভট্টাচার্য, উনি জামাত্রে জবাই করার জন্য এহেনে কোনো কাজ নাই যেটা উনি করেন নাই। কিন্তু মানুষের ট্রান্সফরমেশন, তথ্য মানুষকে এত সামনে আগায়া দেয়, অনুভূতি মানুষকে এতটা সামনে আগায়া দেয়, লোকজন অবাক হইয়া দেখে যেই লোকটা জামাতে ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য উলঙ্গ হয়ে শাহবাগী মিছিল করেছে, ইমরান সরকারকে সরাইয়া সে ওই মঞ্চের প্রধান হইতে চাইছে, যেটা ছিল তার জীবনের চাওয়া পাওয়া। পরে ভারতের রয়ের হাত ধরে প্যারিস পর্যন্ত পৌঁছেছে। আজকে ওই পিনাকি ভট্টাচার্যের কথাগুলো দেখেন, সেটা কি জানেন? এখন আমি আর আপনি, আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন পিনাকি ভট্টাচার্যের কি আসলে পরিবর্তন হয়েছে, ভাইরে, একজন মানুষ যখন পরিবর্তন হয় আমি বিষয়টাকে কিভাবে দেখব? একজন অন্য ধর্মাবলম্বী যখন ইসলাম ধর্মে রিভার্ট করে আসে, তার জন্য এটা বিশাল কঠিন একটা কিছু রে ভাই। আমরা সবাই ওই ব্যক্তিকে সন্দেহের চোখে দেখি। এখন পিনাকি ভট্টাচার্য তার সারা জীবনের কর্ম পিছনে যা করেছে এগুলো বাদ দিয়ে আজকে সে বলছে সে তার পিছনের ভুল সিদ্ধান্তগুলো, ভুল ইন্টারপ্রিটেশন, ভুল ইনফরমেশন, যেগুলোর উপরে উনি আস্থা রেখেছেন, ওখান থেকে উনি ট্রান্সফর্ম করেছেন, রিভার্ট করেছেন। তাহলে কি এটা বিশাল একটা শিক্ষা? আজকের পিনাকিকে নিয়ে কথা বলার জন্য আমি আসলে কথা বলছি না, আমি বিএনপির কথা বলছি, কিন্তু তারা করেছে। এখন আজকের বাবরকে যে সামনে দিচ্ছে, 2 দিন পরে আলতাফ চৌধুরী সামনে আসবে, 3 দিন পরে ইন্ডিয়ার বিরোধী কথা বলবে, সব হাসিনা ডক্টরিন, মুখে এক মনে আর এক, মুমে রাম রাম বগল মে সরি। আজকের এগুলি নিয়ে আমি কথা বলবো। আমার শ্রদ্ধেয় বড় ভাই, বিএনপির রাজনীতির শুরু থেকে যিনি মূল দলের সাথে জড়িত ছিলেন, ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন, পেশায় উনি একজন চিকিৎসক, আমেরিকায় থাকেন, দেশের স্বার্থে যথেষ্ট আত্মত্যাগ উনি করেন, করছেন এবং করবেন। আজকে আমি কথা বলবো ডক্টর মুজিবুর রহমান মজুমদার, ওনার সাথে। বিএনপির একজন ত্যাগী নেত্রী, বাংলাদেশে আন্দোলন করেছে, দৌড়ানি খাইছে, কিন্তু কোনোদিন মূল্যায়ন হয় নাই, অ্যাডভোকেট আনোয়ারা শিখা, আমি ওনার সাথে কথা বলবো। বিএনপির সমর্থক এবং নেত্রী এবং আমাদের সংগঠন, মানবাধিকার সংগঠন উই আর দ্য পিপলের ডিরেক্টর অব অপারেশন নিরুনিরা, আমরা এই 3 জনের সাথে আজকের উপরোক্ত বিষয়ে আমি কথা বলবো। আসুন আমার গেস্টদের সাথে আপনাদের সাথে পরিচয় করাই এবং আলোচনা শুরু করি। আমি প্রথমে স্বাগত জানাতে চাচ্ছি শ্রদ্ধেয় ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনার ইনপুট, আপনার বহু কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন, আমার দর্শকদের সাথে শেয়ার করবেন। অনেক লোকজন লাইভে আপনাদের দিকে তাকিয়ে আছে, ডক্টর মুজিবুর রহমান মজুমদার আজকে কি বলে। ভাই স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমার 2 জন সহ-আলোচক, অত্যন্ত প্রসিদ্ধ নিরুনিরা এবং অ্যাডভোকেট আনোয়ারা শিখাকে, এবং আপনার দর্শক যারা এখন দেখছে, যারা আগামীতে দেখবে, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। মুজিব ভাই অনেক মেহেরবানি। এরপরে আমি স্বাগত জানাবো অ্যাডভোকেট আনোয়ারা শিখা। আপনি ঢাকা থেকে, বাংলাদেশে অনেক রাত্র, সেখানে আপনি রাত্র দিন উপেক্ষা করে বিএনপি নিয়ে আলোচনা করব, এবং আমার আলোচনা অনেক সময় বিএনপি নেগেটিভ হয়,
আপনি এটা জানার পরে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে, দেশপ্রেমের পরিচয় দিয়ে আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। শিখা আপু, আসসালামু আলাইকুম। এরপরে আমি স্বাগত জানাবো নিরুনিরা আপনাকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। শিখা আপু, আপনার পাশে কিছু একটা শব্দ হচ্ছে, যার জন্য আমি মাইক্রোফোনটা মাঝে মাঝে অফ করে দেই। আমি মাইক্রোফোনটা অফ করি শব্দটার জন্য। এটা তো একটা ওয়াজ হচ্ছে, একটা ওয়াজ মাহফিলে ওয়াজ হচ্ছে মাঠে। অসুবিধা নাই, আমি এমনি মাইক্রোফোনটা আমি অফ রাখলে শব্দটা আসবে না, কিন্তু আপনি আবার যখন কথা বলবেন আমি মাইক্রোফোন অন করে দেব, আপনি চিন্তা করেন না। ওকে, আমি প্রথমে আলোচনাটা শুরু করতে চাই ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনাকে দিয়ে। মুজিব ভাই, আপনার কি মনে হয় যে এই বাবরকে অ্যাকিউজ করা হয়েছে যে 10 ট্রাক অস্ত্র খালাস করেছে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দেওয়ার জন্য, এবং বাবরের একটা নাম আছে যে সে অ্যান্টি ইন্ডিয়ান একজন নেতা এবং সে একজন প্রো বাংলাদেশি নেতা। এই প্রো বাংলাদেশি নেতাদের নিয়েই বিএনপির উচিত ছিল রাজনীতি করার, কিন্তু গত 1 বছরে তাকে টাচ করে নাই। এটা আপনার কাছে কি মনে হয়েছে? 1 বছরে তাকে আমি আসলে আমাদের বিএনপির ব্যাপারে কিছু গোড়ার কথা বলা উচিত। আমরা এই মুহূর্তে আমাদের শর্ট সাইডে চলবে না। আমরা বিএনপিতে কি, জিয়া রহমান কি চেয়েছেন, তাদের দর্শন কি, এবং এই যে বিএনপির প্রোগ্রেশনটা কেন আজকে এই অবস্থা দাঁড়ালো। আমি আপনার গত প্রোগ্রামে বলেছিলাম যে আমার খুব কষ্ট হচ্ছে, এবং আমি এর মধ্যে একটা টাইম টিভিতে একটা বক্তব্য দিয়েছিলাম যে ছাত্রদল থেকে আমি তৈরি হয়ে আসছি, সেই ছাত্রদল আজকে ডাকসুতে এবং জাকসুতে নানা জায়গাতে হেরে যাচ্ছে। এটা আমার কল্পনার বাইরে। তো আমি আপনাকে বলেছি যে এই জন্য কিন্তু আমি এককভাবে ছাত্রদলকে দোষী করব না। আমি দোষী করব বিএনপি লিডারশিপ, তাদের রং, যারা বিএনপিকে রিপ্রেজেন্ট করছে জনগণের সম্মুখে, তাদের রং পলিটিক্যাল স্টেটমেন্ট এবং তাদের কার্যক্রম এবং দলের আপামর লেভেলে, আমি বলবো না যে সবাই, বাট যেটা বলা হয় টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে 80% দখলদারিত্ব করছে বিএনপি, এটা প্রমাণিত, এটা নানা জায়গায় এটা ফোকাস হচ্ছে, এবং এইটি হলো পারসেপশন। আর যেটা আমি বারবার বলে এসেছি যে বিএনপি ফেল করতেছে এই এত বড় একটা মুভমেন্ট যে বিপ্লব হয়ে গেল সেটার চেতনাকে ধারণ করার জন্য, বরং তারা 71-এর চেতনা, নানা ধরনের চেতনা ফিরে যেতে চাচ্ছে, এবং ওপেনলি তারা স্বৈরাচার আওয়ামী লীগকে এস্টাবলিশ করা, জাতীয় পার্টিকে এস্টাবলিশ করা, তারপর চুপ্পুকে না সরানো, ওয়াকারকে না সরানো, এগুলো অনেক কিছু জিনিস আছে যেগুলো জনগণের মতের বিরুদ্ধে, এই আন্দোলনের বিরুদ্ধে, এটার বিরুদ্ধে যায়। এবং এছাড়া বিএনপি যেসব মুখপাত্র, আপনার ফজলুল সাহেব থেকে শুরু করে যারাই কথা আগে দিয়েছে বিএনপি, আইদা তারা নিজেতেই গেছে অথবা বিএনপি তাদের পারমিট করছে তো গো দেয়া, তাদের কারণে অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু আমি ওই জায়গায় যাওয়ার আগে আমি আসলে দেখেন, আমি যারা বিএনপি আমরা করি, যারা ছাত্রদল করছি, আমি জানি, বিশ্বাস করি এখনো, আমার সময় যারা করতে পারে, এখনো যারা করে, তারা মনে প্রাণে জিয়ার আদর্শকে বিশ্বাস করে, তাই জন্য তারা ছাত্রদল করে, এবং তারা ছাত্রদল করে অনেকে জীবন বাজি দিচ্ছে, জীবন ইয়ে করছে। কিন্তু প্রশ্ন হলো আমার কতগুলো এখানে, এবং এখানে আনোয়ার শিখা আছে, আমি বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরেও যারা একসময় বিএনপি করছে বা মনে প্রাণে বিএনপিকে সমর্থন করে, তাদেরকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলতে যদি আমাকে 2 মিনিট সময় দেন। দেখেন, জিয়া রহমান আর আওয়ামী লীগের, শেখ মুজিব এবং আওয়ামী লীগের মেইন ডিফারেন্স কি তৈরি করছেন? উনি তৈরি করছেন যে আওয়ামী লীগ এবং তার সাথে যারা আছে তারা হলো প্রো ইন্ডিয়ান, প্রো রাশিয়ান একটা লবি মেনটেন করে চলে, এবং তাদের স্বার্থকে বাংলাদেশে, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী ছিল, এবং জিয়া রহমান এই জায়গা থেকে সরে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে থাকার মতো মর্যাদায় নিয়ে আসছিলেন। এইটাই ওয়ান অফ দ্য রিজন, ওনার মৃত্যুর কারণ এইটা, এবং এটার সাথে যে ভারত জড়িত ছিল এটা আমি আপনার কাছে বহুবার আপনার সাথে এসে বলেছি, এবং আপনাকে বলেছি মোকাররম হোসেন সাহেবের 57 পেজের কথা, এবং আমি আপনার টক শোতে ডিমান্ড করেছি যে মানে মৃত্যু যাতে বিচার করা হয়। এটা
এখন আমি বিএনপির কাছ থেকে এই এটা পাই নাই, কিন্তু আমি একজন প্রাক্তন বিএনপি লিডার এবং একজন কর্মী হিসাবে আমার এটা দাবি চিরদিন থাকবে। এখন আমি বলি যে কথাগুলি বুঝতে চেষ্টা করেন। যখন জিয়া রহমান ছিল, ওনার সাথে যেসব লোকরা ছিলেন, যেসব বড় বড় লিডাররা ছিলেন, যেদিন জিয়া রহমান মারা গেল, ওই লিডারগুলো, আমি কারোর নাম বলবো না, কিন্তু সবাই জানে কারা কারা লিডার ছিল ওই সময়। ওই লিডারগুলো দেখেন পরবর্তীতে তাদের নিজের মধ্যে দ্বন্দ্বের কারণে, দেশের স্বার্থ বাদ দিয়ে, দলের স্বার্থ বাদ দিয়ে, নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে তারা বিএনপিকে সেভ করার জন্য ম্যাডামকে ওই মুহূর্তে ঘর থেকে বের করে নিয়ে এসে বিএনপি দায়িত্ব দেয়। এটা হলো প্রথম কথা, হলো এই রাজনীতিবিদদের দুর্বলতা। এটা তারা নিজেদের মধ্যে লিডারশিপ তৈরি করতে পারে না। দ্বিতীয়ত হলো জিয়া রহমান যতগুলো আদর্শ ছিল, আপনি জানেন জিয়া রহমান কি করতেছিল, পুরো দেশটাকে ঐক্যবদ্ধ করছিল, প্রতিটা প্রফেশনাল থেকে শুরু সব লেভেলে জনগণকে ঐক্যবদ্ধ করছিলেন। তাঁতি দল থেকে শুরু করে এমন কোনো দল নাই, এমন কোনো সেকশন নাই যেখানে জিয়া রহমান এক করেন নাই। শিশুদেরকে নিয়ে অর্গানাইজ করছেন। মহিলা দল প্রথম বাংলাদেশে তৈরি হয় জিয়া রহমানের সময়, এবং মহিলা মিনিস্ট্রি তৈরি হয় জিয়া রহমানের সময়। এগুলো সবগুলো উনি কেন করছেন? দেশটাকে জাতিকে ঐক্যবদ্ধ করেন। যুব সংস্থা তৈরি করেন উনি, যুব মিনিস্ট্রি উনি তৈরি করে দেন। তো উনি যেই ইয়েতে কনসেপ্ট নিয়ে আগাইছেন, এগুলো কিন্তু পুরো জাতিকে একত্র করে, জাতিকে লিড করে, কতগুলো ওনার আদর্শ যেগুলো ছিল, এবং শোষণমুক্ত সৎ লিডারশিপ উনি তৈরি করে দিয়ে গেছিলেন। কিন্তু দুঃখজনক হলো ওই লিডার যারা ওনার পরিচয় বাংলাদেশে পরিচিত হচ্ছে, যারা ওনার কারণে মিনিস্টার হচ্ছে, বড় বড় পজিশনে গেছে, তারা সবাই ওয়ান টু অল তারা ফেল করছে, এবং তারা ওনার একটা আদর্শকে মেনটেন করে। একমাত্র ওনার মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী উদযাপন করা ছাড়া, আর ওনাদের পোস্টারে জিয়া রহমানের ছবি দেওয়া ছাড়া, ওনারা কেউ, আমি চ্যালেঞ্জ করছি আপনার আজকে এই প্রোগ্রামে, ওনারা কেউ জিয়া রহমানের আদর্শকে সমুন্নত রাখেনি। এবং জিয়া রহমান যতগুলো প্রোগ্রাম ছিল, খালকাটা বলেন, গ্রাম সরকার বলেন, গ্রাম নিরাপত্তা বাহিনী বলেন, প্রতিটা জিনিস নিয়ে একটা জিনিস বিএনপি করেন, এবং ম্যাডামকে তারা গাইড করেন। আমি ম্যাডামকে দোষ দেবো না, কারণ ম্যাডামের সাথে আলাপ করতে জিয়া রহমান এগুলো করতেন না। ম্যাডাম ঘর সামলাতেন, ম্যাডামের তো ওই আইডিয়াও নাই, কিন্তু ম্যাডাম যখন নিজেকে স্যাক্রিফাইস করে, ওনার সংসার স্যাক্রিফাইস করে আসছেন বিএনপিকে সেভ করার জন্য, এটা উচিত ছিল ওইসব লিডারকে ম্যাডামকে গাইড করে জিয়া রহমান ভিশনকে নিয়ে আগাতে। দুঃখজনক হলে সত্যি, তারপর থেকে আজ পর্যন্ত আমি বিএনপি একটা লিডার পাইনি যে জিয়া রহমান আদর্শকে নিয়ে কাজ করতেছে। জিয়া রহমানের পররাষ্ট্র নীতি, দেশের নীতি, নিরাপত্তা, এভরিথিং, কোন জায়গাতে কোনো আপনি বলতে পারবেন না যে বিএনপি তিনবার ক্ষমতায় আসছে, একবারের জন্য তারা জিয়া রহমান একটা প্রোগ্রামকে এস্টাবলিশ করছে। জিয়া রহমানের নামটা বিক্রি করা ছাড়া তারা একটা লোক এগুলো এস্টাবলিশ করেন। আমি একটু শেষ করি যে আপনাকে একটু আমার কথা বুঝতে, যে আমি কেন এই কথাটা বলতেছি। আমরা আজকে, আমি বলি, আমার কাছে অনেক কল আসছে, অনেক যারা ছাত্রদল করতো, যুবদল করতো, অনেকে বলতেছে যে ভাই আমরা এই বিএনপি করতে পারি না, আমরা এই বিএনপি বিশ্বাস করি না। এখন যে কথা বলতেছিলাম আপনাকে, দেখেন ওভার অল দিস ইয়ার, আজকে জিয়া রহমান যে বিএনপি তৈরি করতে চেয়েছিল, আমাদের এই লিডাররা ওই বিএনপি থেকে বহু দূরে সরে গেছে, এবং সরে গেছে নিজেদের স্বার্থে। আরেকটা এক্সাম্পল দিই আপনাকে, জিয়া রহমানের সময় যতগুলো লোক ছিল ওনার সাথে, যতগুলো মিনিস্টার ছিল, যতগুলো ছাত্রদলের প্রেসিডেন্ট বলেন, সেক্রেটারি বলেন, যুবদল বলেন, যতগুলো অঙ্গ সংগঠন ছিল, আপনি ওই সময় কোনো অঙ্গ সংগঠনের কোনো লিডার, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, কোনো মিনিস্টার, কোনো পুলিশ অফিসার, কোনো রকম লোকের আপনি কোনো দুর্নীতি পাবেন না। আপনি বলতে পারবেন না যে তারা আঙ্গুল থেকে কলা গাছ হয়ে গেছে ফুলে। আপনি একটা লোককে বলতে পারবেন না আজকে এই প্রোগ্রামে বা যে কোনো প্রোগ্রামে যে জিয়া রহমান থাকা অবস্থায় তারা বাংলাদেশের ধন সম্পদ লুট করছে বা তারা ক্ষমতা অপব্যবহার করতে পারছে। আমি আপনাকে এক্সাম্পল দিতে পারবো যে কিভাবে জিয়া রহমান ওই সময় আপনার কি নাম আপনার 14 গ্রামের কাজী জাফরকে কিভাবে উনি টেক কেয়ার করছে, অনেক ঘটনা আছে। কিন্তু বিএনপি ওই আদর্শকে বুকে ধারণ করার মুখে দিয়ে বলছে, কিন্তু তারা গত এতগুলো বছরে একবারও সেটা এস্টাবলিশ করতে পারেনি। জনগণ যে বিএনপিকে সমর্থন করে, জনগণ সমর্থন করে জিয়া রহমানের কারণে। জনগণ কিন্তু সমর্থন করে না এই ফজলুর রহমানের কারণে, বিএনপি সমর্থন করে না, বা আব্বাসের কারণে, বা এদের কারণে জিয়া রহমানকে মানুষ কেন ভালোবাসে? কারণ মানুষ জানে জিয়া রহমান মাথা উঁচা করে দাঁড়িয়েছে। জিয়া রহমানের আদর্শ বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চয়তার আদর্শ, জনগণের ভাগ্য উন্নয়নের আদর্শ। এবং জিয়া রহমান যতগুলো জিনিস করছিলেন সবগুলো মানুষকে নিয়ে করছিলেন, মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য, দেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাখার জন্য। কিন্তু ওই জায়গা থেকে বিএনপি সরে আসছে, এবং এইটা জনগণ বুঝে ফেলছে। ছাত্র জনতা
আজকে যে রায়টা দিচ্ছে এই ডাকসুতে, এটার কারণ হলো বিএনপি লিডারদের ফেলিউর। বিএনপি লিডাররা মুখে জিয়া রহমানের কথা বলে কিন্তু কার্যত জিয়া রহমানকে মানে না, জিয়া রহমানের আদর্শকে লালায়িত করে না, জিয়া রহমানের ভীষণকে ধারণ করে না। যদি ধারণ করতো, আমি জিয়া রহমানের মৃত্যুর পর থেকে 81 এর পর থেকে আমি দেখতাম যে তারা লিডাররা, আমি সব লিডারকে বলবো, আমি আজ পর্যন্ত কোন লিডারকে এখানে বা বাংলাদেশে আমি দেখি নাই জিয়া রহমানের নামটা ছাড়া ওনার ভিশন নিয়ে কাজ করতে বা কোন রকম কিছু করতে। এই জন্য আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। এটা হলো সামগ্রিকভাবে আপনাকে বুঝতে হবে জিনিসটা, যে কেন আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এটা একদিনের টিউবল না, এটা ওভার টাইম ফেল করছে। ওকে ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করছি। শিখা আপু, আপনি ডক্টর মুজিবের কথা, প্রত্যেকটা কথা আপনি শুনেছেন, আমিও শুনেছি। এখন উনি বলছে পোস্টারে জিয়া রহমানের ছবিটা দেয়া ছাড়া এবং নাম বিক্রি করা ছাড়া এবং ওনার লেগেসি এই ইতিহাসটা বিক্রি করা ছাড়া বিএনপির একজন নেতাকে উনি দেখেন নাই যে জিয়া রহমানের আদর্শকে যিনি ধারণ করেন, জিয়া রহমানের পররাষ্ট্রনীতিকে যিনি ধারণ করেন, জিয়া রহমানের অর্থনৈতিক বা যে পলিসি ছিল, পরিকল্পনা ছিল, ওটাকে যারা ধারণ করেন। ডক্টর মুজিব সরাসরি বলেছে জিয়াউর রহমানের দলের প্রত্যেকটা নেতা তার ছবি, তার অর্জন এবং তার নাম এর ব্যবহারের বাইরে কোনো কিছু করে না। ডক্টর মুজিবের এই স্টেটমেন্টের সাথে কি আপনি একমত, অ্যাডভোকেট শিখা? ধন্যবাদ মিল্টন ভাই। আমি ছোট করে একটু বলি যে আমি তো রাজনীতি শুরু করেছি 84 থেকে আমি ছাত্রদল করি আর কি। তো 84 থেকে আপনার আমরা স্টার্ট করলাম, তখন তো ম্যাডাম ছিলেন, ফ্রন্ট সাইডে ম্যাডাম ছিলেন। তারপরে তো 90-এর আন্দোলন, আপনার 86, 87, 88, 88, 89 তো মানে তুখোর অবস্থা, বাজে অবস্থা ছিল 89, 90-তে। আপনি জানেন যে তখন তো আমরা জিয়া রহমানকে আমরা সরাসরি আমরা পাই নাই, বাট তার যে অ্যাক্টিভিটিস গুলো আমরা আমাদের সামনে যেগুলো ছিল, তার আদর্শ, তার যে পলিসি, তার অর্থনৈতিক, তার রাজনৈতিক, তার যে মেধা মনন, তার যে কাজকর্মের যে ধরন, সেটাকে আমরা নিয়েছিলাম। আমরা তার আদর্শ এবং তার যে গুণাবলীগুলো ছিল সেগুলো আমরা কিছুটা ধারণ করেছিলাম এবং মাথার মধ্যে কিছুটা নিয়েছিলাম। তার কারণ তখন আজ থেকে প্রায় 35 বছর আগের কথা বলতেছেন, আজ থেকে 35 বছর আগে কিন্তু আপনার জিয়া রহমানের আদর্শ বা গুণাবলী যাই বলেন, এগুলো কিন্তু মানুষ ভুলে নাই, বা নেতাদের মধ্যে তখনও কিছু কিছু ছিল। তখনও আমরা যে আপনার যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, যারা এখন মারা গেছেন বা একদমই ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, তাদেরকে আমরা সামনে পেয়েছি, ম্যাডাম জিয়াকে আমরা সামনে পেয়েছি। এই জন্য জিয়া রহমানকে সরাসরি আমরা না পেলেও কিন্তু তার যে বৈশিষ্ট্য, তার যে গুণাবলী, তার যে নীতিমালা, তার যে দেশের পরিচালনার যে গঠন কাঠামো, সেগুলো আমরা ধারণ করেছিলাম, পেয়েছিলাম। বাট 35 বছর আগের কথা হলো আপনার 90, 95 আমরা 3 টার্ম ক্ষমতা, 91, 2001 এবং 96, আপনার এই যে 3 টার্ম আমরা ক্ষমতায় ছিলাম, এর মধ্যে কিন্তু অনেক নেতা পড়ে গেছেন, অনেক নেতা আসছেন। বাট 90-তে যে ছাত্র আন্দোলন বা যে ইলেকশনটা হয়েছিল, তখনও কিন্তু আমরা জিয়ার আদর্শকে ধারণ করেছি এবং তার শুধুমাত্র ছবি ব্যবহার করি নাই। আমরা যে দেশনেত্রী খালেদা জিয়া এবং আমরা শহীদ জিয়ার ছবি, এই দুটাকে আমরা ব্যবহার করেছি। তখন তারেক জিয়ার ছবি কিন্তু আমরা নেইনি, তখন আসে নাই সে। তো 90 সালের পরে যখন আপনার 91 থেকে 96, 2001-এর পরে থেকে আপনি ধরবেন, 2001-এর পরে থেকে আমরা আমাদের মধ্যে নাই। 2001-এর পরে থেকে আজকে 25 বছর, আজকে 20 বছর যাবত আমি তো দেখতেছি, আমরা তো ছাত্রদল করা মানুষ, 20 বছর যাবত আপনি যেটা মুজিব ভাই বলছেন, আমি কিছুটা সমর্থন আমার করতেই হবে। তার কারণ সে বলছেন যে তার নামটা এবং তার যশটা, তার গুণটা শুধু ব্যবহার করা, তার ছবিটা ব্যবহার করা হয়। 2001-এর পরে থেকে শুধু তাই হয়েছে। 2001-এর পরে থেকে কিন্তু তার আদর্শ এবং তার যে ধরো, তার বৈশিষ্ট্য, তার গুণাবলী, তার নীতি, আদর্শ, বৈশিষ্ট্য আমরা কিন্তু কিছুই আর ধারণ করতে পারি নাই, নিতে পারি নাই, আমরা ভুলে গেছি। এবং ওই ধরনের কোনো নেতৃবৃন্দ আমাদের সামনে আমরা কিন্তু আসলে পাই নাই। আমরা দলের মহাসচিব পেয়েছিলাম আপনার আব্দুল মান্নান ভূঁইয়াকে, তারপরে পেয়েছিলাম খন্দকার দেলোয়ার হোসেনকে।
তো এই দুইজনকে আমরা মোটামুটি যাই হোক তাও আমরা পেয়েছি, এবং তাদের মধ্যে কিছুটা আমরা যদিও তারা পরবর্তীতে অনেক ভুল টুল করেছে, বাট আমরা কিছুটা পেয়েছিলাম। বাট এই 25 বছরের মধ্যে 20 বছর তো আমি দেখতেছি যে শুধুমাত্র নাম, ছবি, এগুলো পোস্টার ছাড়া আসলে কিছু ব্যবহার হয় না। আর ম্যাডাম জিয়া যখন জেলে গেছেন তখন তো একেবারেই নাই। তখন ম্যাডাম জিয়ার ছবি ব্যবহার হয়, তারেক জিয়ার ছবি ব্যবহার হয়, জিয়া রহমানের ছবি ব্যবহার হয়। আসলে তাদের কোনো কিছুই আমরা ধারণ করতে পারি নাই। আমাদের এই দেশে আমরা তাদের গুণ, বৈশিষ্ট্য, 3 বারের ক্ষমতা, আপনার কোনো কিছুই আমরা ধারণ করতে পারি নাই। আমরা শুধুমাত্র টাকা অর্জন, পয়সা অর্জন, জমি দখল, আবিজাবি চিন্তার চেতনা, আমি নামগুলো বলবো না, এগুলোর মধ্যে আমরা আছি, যার জন্য আমাদের ভিতরে আসলে আর কিছু নাই। যখন একটা কলসি খালি হয়ে যায় তখন কলসিটা বাজে বেশি। কলসিটাকে ভরা ছিল, কম বাঁচত, বাট এখন কলসিটা খালি হয়ে গেছে, এখন কলসি বাজে বেশি। শিকাগো একটা কথা আমি জিজ্ঞাসা করি আপনাকে, জিয়া রহমানের আদর্শে যদি দল চলতো, আপনি ওই দলে আব্বাসের মতো লোকরে বিএনপির নেতা হিসেবে আপনি দেখবেন যদি জিয়ার আদর্শে দল চলে? না, এখানে শিকাপো ডানে বাইরে আমি বলছি আব্বাস ভাই তখন আসতো কিনা আমি আসলে শিওর না, কারণ আব্বাস ভাই 91 থেকে ভাই আমি প্রটেস্ট করব না, আমি প্রতিবাদ করব না, আমি আসতেছি। শুধু আব্বাস ভাই হবে কেন, এর সাথে অনেক ভাই আসবে না? না রে ভাই, আমি তো আপনার কাছে, আমি এই কথাটা শেষ প্রশ্ন না, আমি তো ফলো আপ করছি, আমি আপনার সাথে আলোচনা করছি। আমি বলছি জিয়া কোন ধরনের নেতা পছন্দ করতেন? শিক্ষিত, মার্জিত, নিবেদিত প্রাণ, অনুগত, দেশপ্রেমিক, যে প্রো বাংলাদেশ, যার ভিতরে অনেস্ট, সততা, নীতিবান, এ ধরনের লোককে পছন্দ করতেন। এখন জিয়া, কারণ জিয়া নিজের ভিতরে সততা ছিল, নীতিবোধ ছিল, অনেস্টি ছিল, দেশপ্রেম ছিল, যোগ্যতা ছিল, দূরদৃষ্টি ছিল। এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, শিখা আপু, আপনি এই গুণাবলীর মধ্যে কি আপনি আব্বাসকে দেখেন? না, আমি পাই না। আপনি কি এই গুণাবলীর মধ্যে বিএনপির সালাউদ্দিনকে দেখেন? না, তাকে তো আরো পাই না, তাকে তো তার মধ্যে আরো কিছুই নাই। ওকে, জিয়ার বিএনপিতে আব্বাসের বউ আফরোজা, ওরে দেখেন? ভাই আমি তো আমি আসতেছি। আব্বাস ভাইয়ের বউ তো তৈরি হলো সেদিন, আমরা তো দেখে আসছি বহুত আগে থেকে, অতএব সে আসবে কোথা থেকে? সে তো আসলো নতুন। ভাই আমি ওইটা বলি নাই, আমি বলছি জিয়া একজন পলিটিক্যাল লিডারশিপের ভিতরে যে কোয়ালিটি গুলো চাইতেন, ওই কোয়ালিটিতে আব্বাসের বউ আসে কিনা? না। মোসাদ্দেক ফালু আসে? নো। আচ্ছা, এবার আপনাকে কঠিন প্রশ্ন করব, জিয়া বেঁচে থাকলে আপনি জীবনে চিন্তা করতে পারছেন মির্জা ফাক এই দলের মহাসচিব হয়? না, সেটা কিভাবে সম্ভব? সম্ভব না, কোনোদিন সম্ভব না। আপনি কোনোদিন দেখেন এই মির্জা ফাক নেতা হইতো না? আপনি দেখেন মোহাম্মদ সালাম জাতীয় পার্টির তাবেদারি কইরা, যেই সালাম 2 পয়সা কামাইছে, আমরা খালি মির্জা আব্বাসের দোষ দেই যে গোরখদক আব্বাস, কিন্তু মোহাম্মদ সালাম কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসে জাতীয় পার্টি দিয়া পয়সা কামাইয়া নিজের পর বড় করিয়া এখন বিএনপির অনেক বড় নেতা হইছে। বিএনপির আদর্শে মোহাম্মদ সালামের কি কোনো জায়গা থাকতো বিএনপিতে? নো নো নো, নট এট অল। আব্দুল্লাহ মিন্টুর মতো লোকরা কি জিয়া ফাঁসির কাছে ঝুলাইয়া দিত না? অবশ্যই দিত। সাদেক হোসেন খোকারে উলঙ্গ কইরা এক পায়ে রশি লাগাইয়া জিপিওর সামনে টানাইতো না জিয়া? এখন এই নামগুলো যে আমি বললাম, এরাই তো বর্তমানে বিএনপির নেতা। আমির খসরু মাহমুদ রে আমি ঠান্ডা মাথায় মুজিব ভাইয়ের কাছে এই কথাটা জিজ্ঞাসা করব, জিয়াউর রহমানের আমলে যদি জিয়াউর রহমান আজকে জীবিত থাকতো, আমির খসরু মাহমুদ রে সে মৃত্যুদণ্ড দিত। জিয়াউর রহমান জীবিত থাকলে লন্ডনে যাই কুত্তার বাচ্চা হুমায়ুন কবির নামে হারামজাদা বেশ্যা পয়সা আছে, তার মৃত্যুদণ্ড দিত। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান,
জিয়া রহমানের আপনারা আমার এখন জেকব ভাই আপনি গালি দেন, জিয়া সাহেবের গালির বহর ওই মুজিব ভাইরে জিজ্ঞাসা কইরেন, গালির বহরটা জিজ্ঞাসা কইরেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাওয়াই দিত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনটা? তাইলে এই যে মুজিব ভাই তাইলে যা বলছে আপনি তাইলে বিরোধিতা করেন না। জিয়ার আদর্শের কোন নেতা তাইলে বা জিয়া যাদেরকে আদর্শ মনে করতেন, কম্পিটেন্ট এন্ড বোনাফাইড পলিটিক্যাল লিডার মনে করতেন, তাইলে তারা এখন বিএনপিতে কেউ নাই। জিয়ার যোগ্যতা ভিত্তিক বিচারে এবং দূরদৃষ্টিতে গিয়াস আহমেদের মতো কোন লোককে আপনি বিএনপির নেতা হিসাবে দেখেন? হ্যাঁ জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। শুধু গিয়াস আহমেদ বলবেন কেন? ভাই মীরা আপনি বক্তৃতা দেওয়ার আগে আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিলে আমি ছেড়ে দেবো, আপনি বললেন। না না, আপনি যেটা বলতেছেন না ইয়েস নো ভেরি গুড বললে হবে না তো মীরা, এটা তো এক কথাই আসে, শুধু গিয়াস আহমেদ একা আসবে। মীরা আমার কথাটা একটু শুনেন প্লিজ, আমার কথাটা একটু শুনেন। আমি একটা প্রশ্ন করলে আপনি সব উত্তর দিতে পারতেন যে যুক্তরাষ্ট্রে বিএনপির জিয়ার আদর্শের, সত্যিকার অর্থে জিয়া যেটাকে পলিটিক্যাল আদর্শ মনে করত, শিক্ষিত, অনুগত, দূরদৃষ্টি, সৎ, দূরদৃষ্টি, জীবন স্যাক্রিফাইস করার, আমি একজনের নাম বললাম না, কাউরে কি দেখেন? আমি একজনকে দেখি, আমাদের সাথে একজন বসে আছে মুজিবুর রহমান মজুমদার, একজন। এই তো গোড়াঘাটে আসছেন, আমি এই জায়গাটাই যেতে চাচ্ছিলাম। আপনি একজনকেও খুঁজে পাবেন না ইউএস এর মাটিতে, একজনকে খুঁজে পাবেন না যারা এখন যতই লিডারশিপ তারা মানে বলে না কেন, আর লিডার সামনে আগে এসে তারা দাবি করে তারা লিডার, তারা এর যোগ্যই না, লিডার হওয়ার যোগ্যই না। লিডার তো অনেক পরের কথা। এরা জিয়ার যে আদর্শে বিশ্বাসী তাতে কর্মী হওয়ারও যোগ্য না, এই নীতিবোধটুকু তাদের ভিতরে নাই, এবং তারা লিডার দাবি করে। একজন লিডার হইতে হলে যে কি দরকার সেটা তো তাদের ভিতরে নাই। শুধু পলিটিক্স, এই যে রাজনীতি আমাদের দেশের ব্যাখ্যায় বাংলাদেশে বলেন আর এখানেই বলেন না কেন, সব সেই মইতে চলছে। কারণ আগের ওই যে আগা যেদিকে যায় গোড়া তো সেদিকেই যাবে, লতাটা তো ওইভাবে পেঁচাই যায়। আর আপনি লিডারশিপের কথা বলবেন, আমরা যারা জিয়ার আদর্শে বিশ্বাসী তারাই কিন্তু পিছনে পড়ে আছি। আমাদের কিন্তু ওই যখন কাজ হয় আমরা মন উজাড় করে দিয়ে করতে চাই, কিন্তু আমাকে তো সেই সুযোগই দেওয়া হয় না, আমরা তো ওই সুযোগই পাই না কিছু করার। কিন্তু সামনে যারা আছে এরাই হলো মূল আগাছা, এই আগাছাগুলোকে আমরা ক্লিন করতে পারছি না, যার কারণে আজকে আমাদের দেশের লিডারশিপের এই অবস্থা। কারণ আপনি একটু কম্পেয়ার করে দেখেন না, 90-এর আন্দোলনটা ছিল কিন্তু প্রকৃত অর্থে গণতন্ত্রের একটা আন্দোলন ছিল 90-এর আন্দোলন। এই 90-এর আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি কিন্তু প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে কিন্তু 90-তে আসছে বিএনপি। কিন্তু আসার পর কি হলো, আমাদের যে লিডারশিপের যে কোয়ালিটি সেটা অলরেডি পাবলিক বুঝে ফেলেছে। কতদিন থাকলো, তারপর দেখেন আসলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হলো আমাদের জন্য একটা অভিশপ্ত দল, ক্যান্সার। অভিশপ্ত দল হলো এই আওয়ামী লীগ। আওয়ামী লীগকে যেই বিশ্বাস করুক না কেন, আওয়ামী লীগকে বিশ্বাস করা হলো পাপ। যে পাপের প্রায়শ্চিত্ত আমাদের দল দিয়েছে, পিছনেও দিয়েছে এবং সামনেও দিবে, এটা হলো আওয়ামী লীগকে বিশ্বাস করার। আজকে এই পরিণতি, আপনি জাকসুর কথা বলছেন, এই পরিণতির একমাত্র কারণ হলো এই অভিশপ্ত দলকে পুনর্বাসন করতে চাইছে এই বিএনপির গোটা কয়েক লিডার। যদিও লিডার বললে নিজেকে আমি ছোট করব যে এদেরকে লিডার ভেবে এবং এদের পথ প্রদর্শক হয়ে আমি পিছনে হাঁটবো না। এরা জিয়ার আদর্শে বিশ্বাসী না, এরা দিল্লির আদর্শে বিশ্বাসী। আজকে এরা দিল্লির আদর্শে বিশ্বাসী বলে আজকে আমাদের দেশের এই ঘটনা ঘটছে। আপনি বাংলাদেশের বাইরের কথা বলবেন যে এখান থেকে ওখান থেকে আমরা যতই সাপোর্ট দেই না কেন, আমাদের প্রকৃত অর্থে আমরা যেটা চাচ্ছি, জিয়ার আদর্শ যেটা চাচ্ছে সেটা কেউ কানে নিচ্ছে না। কারণ
তারা মনে করতেছে মানি মেকিং স্থান হলো ওটা, ওখানে যেতে হবে, মানি মেক করতে হবে। এই যে 24-এর আন্দোলন, আমরা এটার দখলদারি হয়ে গেলাম, বললাম মাস্টার মাইন্ড আমরাই ছিলাম। আরে গাছে কাঁঠাল গোফে তেল, হুট করে বললে তো হবে না, কারণ এখন জনগণ অনেক সচেতন, প্রত্যেকটা জনগণের হাতে এই জিনিসটা আছে। তারা চাইলে সারা পৃথিবী এক টোকায় পেতে পারে। এই দুইজন ছাড়া আর কেউ নাই, এই দুই ফ্যামিলি ছাড়া আর কেউ নাই যোগ্য দেশকে রান করার জন্য, এবং এখনো তারা সেটাই ভাবে, সেটাই চিন্তা করে। মীরা, আপনাকে আমি ফলো আপ একটা প্রশ্ন করব। আমি আপনাকে নামগুলো দিয়ে কেন শুরু করেছিলাম আপনাকে আমি একটু বলি। এই মুহূর্তে আমেরিকা এবং ইউরোপে বিএনপির সবচেয়ে বড় বোঝা কোনটা জানেন? আমেরিকা এবং ইউরোপে বিএনপি কিন্তু এখনো টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। এখন গিয়াস আহমেদ বলে আমি বিএনপির নেতা, বড় নেতা, মানে সেন্ট্রাল কমিটির মেম্বার। জিল্লুর বলে আমি বিএনপির বড় নেতা, সেন্ট্রাল কমিটির মেম্বার। মিজানুর রহমান মিল্টন বলে আমি বিএনপির সেন্ট্রাল কমিটির মেম্বার। আব্দুল লতিফ সম্রাট বলে আমি বড় নেতা। আবার ফ্লোরিডায় এক পরগাছা আছে, সাদি বলে আমি বেগম, আজও বলে আমি বেগম খালেদা জিয়ার বৈদেশিক উপদেষ্টা। আচ্ছা একটা কথা বলেন তো, বিএনপির গত এক যুগেরও বেশি সময় ধইরা টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন বানায় রাখছে আমেরিকা এবং ইউরোপে। আর ম্যাকডোনাল্ডস এর এক কর্মচারী আছে আনোয়ার হোসেন খোকন, হ্যাঁ নাকি আবার আন্তর্জাতিক কোন কমিটির কোন কমিটি। আচ্ছা আমারে বলেন তো, এই আমেরিকা বা ইউরোপের বিএনপি তাইলে এখনো কেন টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন, এতগুলা নেতা থাকতে? জেকব ভাই, এরা তো মানে সঠিক অর্থে আপনি যদি রাজনীতির সংজ্ঞা বলেন, এরা তো সংজ্ঞার বিশ্লেষণ দিতে পারবে না। রাজনীতি কি জিনিস, কেন রাজনীতি করব, কার জন্য, কিসের জন্য, কোথায়, এগুলোর ব্যাখ্যা তো তাদের ভিতরে নাই। কি করে তাদের যদি একটা লাইন যদি লিখতে দেন, এখানে শুধু আমেরিকাতে না সারা ওয়ার্ল্ডে বলেন না কেন যে বিএনপির যত নেতা কর্মী আছে তারা একটা লাইন লেখুক পাবলিক অফিসিয়ালদের কাছে, এদের দাঁত ভেঙে যায় কথা বলতে। এরা লিখবে কি? এরা ট্রান্সলেট করে ওয়ার্ড বাই ওয়ার্ড তো লিখতে পারবে না। এখন ট্রান্সলেশনের যুগ, একটা ভাষা তারা, একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা সেন্টেন্স তারা তৈরি করতে পারে না, এবং তারা বিশাল নেতা হয়ে বসে আছে। এই কথাগুলো বললে পিছনে তারা কথা বলে, এই কথাগুলো তাদেরকে আলোচনা করা যায় না, সমালোচনা করা যায় না। এদের যে যোগ্যতার মাপকাঠি কোন জায়গায়, এদের যে কি যোগ্যতায় যোগ্য তারা, এই যে কথায় কথায় বলেন না যে এরা তো ডক্টরেট কেনা পার্টি, শুধু আওয়ামী লীগ কেন, আজকে আওয়ামী লীগ এত জঘন্য একটা দল কিসের জন্য? প্রকৃত শিক্ষায় তারা শিক্ষিত না, এরা কি করে বুঝবে? আচ্ছা নীরা, এটা যদি হয় তাহলে এরা নেতা হইল কি কইরা? এদেরকে এরা কি ওই যে এরা বলে নীরা, এরা বলে আমরা ভাইয়ার সাথে দেখা করতে যাই এবং এনভেলপ এক্সচেঞ্জ করে। এরা তো ভাইয়া ব্যবসা করে, আমি তো ওই জায়গায় আসতেছিলাম। এটা তো হলো ভাইয়া ব্যবসা, এবং এই ভাইয়া ব্যবসার কাছে একটা প্রস্তাব পাঠিয়েছিলাম, কারণ এই ভাইয়া ব্যবসা তো সরাসরি ওই পর্যন্ত যেতে পারে না, এ তো পথে ঘাটে ড্রিল হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা তৈরি হয়। এখান থেকে আমি একটা ফাইল ধরাই দেই, ওই ফাইলটা যে ধরে সেই ওই ফাইলের মালিক হয়ে যায়, সে ওই ফাইলের হয়ে যায়। এই যে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন বিএনপি কে করা হয়েছে, আমরা একটা ল ফার্ম রান করি বলে আজকে আমরা এটা পুঙ্খানুপুঙ্খ রূপে মানে জানি, বুঝতে পারি, এবং এটা ফিগার আউট করতে পারছি সমস্যাটা কোন জায়গা। আজকে এই সমস্যাটা কোন জায়গায়, এটা তো আমাদের দল মেইন যে জায়গা ওখানে পৌঁছলে তো তারা এটা নিয়ে কোনো কথা বলবে না, এটা নিয়ে কোনো কথা তারা বলবে না। কিন্তু নীরা, আপনাকে তো এটার ফাইল তৈরি করে আপনার হাতে দেওয়া হয়েছিল, আপনি তো দিছিলেন কারোর জন্য, রাইট? এই ফাইলটা এমন একজন তার উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে এবং সে বলেছে এই ফাইল ভাইয়ার কাছে পৌঁছেছে, কিন্তু ভাইয়ার কার্যক্রম দেখে, আলোচনা সমালোচনা দেখে এখন আমি বিশ্বাস করি 100% ওই ফাইল জায়গা মতো যায়নি। কেন যায়নি? যেমন এর পরেও বিভিন্ন ওয়েতে আমি একটা প্রস্তাব পাঠিয়েছিলাম যে দেখেন আমাদের শত্রুকে আমরা ফিগার
ফিগার আউট করতে পারছি। ওকে ঠিক আছে, এক গ্রুপ তেল দিবেন, আরেক গ্রুপ গাছ কাটবে, ঠিক আছে, আমরা তাহলে গাছই কাটি, আপনারা গাছের উপরে পানি ঢালেন, কোনো অসুবিধা নাই। আমি বলেছিলাম যে আমাদের বাংলাদেশ কনসুলেটের সামনে যাওয়ার চেয়ে আমাদের ইন্ডিয়ান কনসুলেটের সামনে গিয়ে আন্দোলন করা উচিত। আমি জানি আজকে সমস্যাটা কোথা থেকে আসছে, তাদেরকে ফিগার আউট করা হয়েছে, সারা ওয়ার্ল্ড ব্যাপী জানিয়ে দেওয়া উচিত এই ভারত বাংলাদেশের সাথে কি করে। তখন বলা হয়েছে না 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 ওখানে যাওয়া যাবে না। তাই ওখানে যাওয়া যাবে না এর অর্থ কি? এর অর্থ হয়েছে হাত পা ধরে আমরা কোনো অবস্থাতে ওখানে যাব, যাওয়ার পর যা হয় তাই হবে। সেটা আজকে যদি এটা হয় একটা নর্মাল সেন্সে আমি বলি, এবং এ কথাও আমি বলেছি যে দেখেন আজকে আমি যদি মনে করি আমার বাবা একজন সেক্রেটারিয়েটে জব করতেন এবং একজন সেক্রেটারি ছিলেন, তাহলে আমার কিন্তু বন্ধুত্ব হবে আরো 10 জন সেক্রেটারিয়েটের ছেলে মেয়েদের সাথে। আমার কিন্তু বন্ধুত্ব ওই টোকাইয়ের সাথে হবে না। হ্যাঁ টোকাইয়ের সাথে হবে, সেটাকে ওই বন্ধুত্ব বলে না। ওই টোকাই আমাকে ওই ক্লাসে নিয়ে যেতে পারবে না। এ ধরনের কথা বললে বিপ্লব আনা, জাতিকে সংগঠিত করা, আপনার গ্রাম নিরাপত্তা বাহিনী তৈরি করা, যুব সংস্থা তৈরি করা, এইগুলো উনি ওনার ড্রিমটাকে এক্সিকিউট করার জন্য জিনিসগুলো বাস্তবায়ন করছিলেন। এই জিনিসগুলোকে ধরে রাখার দায়িত্ব ছিল ওই সময়ের বিএনপি সরকারকে। তার পরবর্তীতে যতবার বিএনপি সরকার আসছে, শুধু আমি বলে গেলাম, চিল্লাই দিলাম যে আমি জিয়া রহমানের ভিশন ইয়ে করি, কিন্তু আমি যখন এক্সিকিউট করতে গেলাম আমি জিয়া রহমানের একটা কিছুই করলাম না। ওইটা হলো হিপোক্রেসি। সুতরাং আমি শুধু বলবো, এই কথা বলবো যে সবাইকে আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। ইটস নট অনলি ভিশন দ্যাট উই সাপোর্ট হিজ কর্মসূচি। যে কর্মসূচি উনি গুলো করছিলেন আমরা সেই জায়গায় করি নাই। এবং আমি এই জন্য সত্যিকার অর্থ আবারও বলবো, সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দিই, এই জন্য আমি বেগম জিয়াকে দোষ দিব না, তারেক রহমানকে দোষ দিব না। আমি দোষ দেবো বিএনপির সিনিয়র লিডাররা যারা জিয়া রহমানের সাথে ওতপ্রোতভাবে কাজ করছেন, যারা ওনার ক্লাস অ্যাটেন্ড করছেন, যারা ওনার সাথে ক্লাস অ্যাটেন্ড করে পরীক্ষা পাস করছেন, কারণ উনি পরীক্ষা নিতেন, যাদের সাথে উনি বসে ঘন্টা পর ঘন্টা এগুলো তৈরি করছেন, ওই লোকগুলো কেন ওই সময় বিএনপিকে রাইট গাইডেন্স দিল না, ম্যাডামকে রাইট গাইডেন্স দিল না, এবং তারেক রহমানকে সেই জায়গাটা উন্নতি করলো না? আমি তারেক রহমানের সাথে আমার জীবনে 2 বার দেখা হয়েছে লন্ডনে। আমি একটু একটা ইয়ে বলি তাহলে আপনি বুঝবেন। প্রথমবার যখন আমার দেখা হয়, আমি he talks very nice, আমি আপনাকে বলে দিই, আপনি anybody will be impressed when they talk to him one to one. আমি ওনাকে বলছিলাম জিয়া রহমান, আমার ফিলিংস, আমি জিয়া রহমান কিভাবে দেখি এবং হুই জিয়া রহমান। দেখেন আমি ওনাকে এইভাবে শুরু করছিলাম, পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্স দেয় এবং একটা জাতি বা একটা দেশের বা সমগ্র বিশ্বের কিছু করার জন্য একটা দায়িত্ব দিয়ে দেন। যেমন মাও সেতুং, লেনিন বলেন, হোচিমিন বলেন, ডিগল বলেন, এভাবে আমি অনেকে বলছি যে তারা তাদের দেশ, তাদের সমাজকে পরিবর্তন করছে। জিয়া রহমান 3 বার আল্লাহ তাআলা 3টা চ্যালেঞ্জ ওনাকে দিচ্ছেন এবং উনি 3টে চ্যালেঞ্জে উন্নত হয়েছেন। কেমন? এবং সেইখানে তাকে সমাধি দেওয়া হয়েছে এবং কোটি কোটি লোক, বিশ্বের ওয়ান অফ দ্য লার্জেস্ট জানাজা হয়েছে তার ভালোবাসা, এগুলো আমি নিজ চোখে দেখে এগুলো। তো আল্লাহ তাআলা এই লোকটা এইভাবে সম্মানিত করছেন। থার্ড আসি একটা কথা বলি, যে অনেকে আপনারা ইয়ে করবেন না, ওই সময়, এখন অনেক কিছু হয়তো চেঞ্জ হতে পারে, ওই সময় মানুষ জিয়া রহমানের কবরকে কি বলতো? জিয়ার মাজার বলতো। শেখ মুজিবের কবরকে কোনদিন শেখ মুজিবের মাজার বলে না। মাজার হয় কার? ওলি আল্লাহ। যেখানে ওলি আল্লাহ সেখানে মাজার হয়। জিয়া রহমান ছিল আল্লাহর কাছে একটা ওলি আল্লাহর মতো, একটা সৎ, একটা অনেস্ট এবং নামাজি লোক। সেই রেসপেক্ট আল্লাহ দিচ্ছে। আমি এই কথাগুলো আমি তারেক রহমানকে বলেছি, সামনাসামনি বলেছি কথা। আমি বলেছি আপনি কিন্তু তার সন্তান, অনেক বড় দায়িত্ব আপনার। আমি যে কথাটা শুরু করছিলাম যে এই লোকের আদর্শ, এই লোকের যে কর্মসূচি, এগুলোর থেকে যারা বিএনপি করছে বড় বড় লিডার এখন পর্যন্ত, তারা পদ থেকে সরে আসছে। শুধু তার নাম, তার ছবি ব্যবহার করা ছাড়া এই বিএনপি আর কিছু করেন। যার কারণে আজকে এই বিএনপিকে নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। এই বিএনপি আজকে এই ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুতে হেরে যাচ্ছে, যেখানে আমি গত একটা টকশোতে বলেছিলাম, যেখানে আপনার সরকারি দল থাকা অবস্থায় ছাত্রদল জিতছে, পপুলার ছিল, মোস্ট পপুলার দল ছিল এবং মেয়েদের ভোটে জিতছে। যেখানে ছাত্র ইউনিয়ন ছিল মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি পপুলার। দেখেন আমি একসময় ছাত্র ইউনিয়ন করতাম, 1970 থেকে 74 পর্যন্ত আমি ছাত্র ইউনিয়ন করছি। যেদিনকে ছাত্র ইউনিয়ন এবং ন্যাপ, কমিউনিস্ট পার্টি
বাকশালে জয়েন করছি, আমি ছাত্র ইউনিয়নের খোদাফিজ দিয়ে দিচ্ছি, আমি এরপর কোনোদিন ছাত্র ইউনিয়ন করিনি। তারপর আমি বিএনপি শুরু করছি 79 থেকে। কিন্তু কথা হলো যে দেখেন, আমাদেরকে বিএনপিকে আজকে হাজার হাজার নেতাকর্মীরা বসে আছে, বিএনপিকে জিয়া রহমান বিএনপি দেখতে চায়। তারা এখন যারা বিএনপিতে লিডারশিপ দিচ্ছে তাদেরকে আমি নিজেও দেখেছি, যেমন আব্বাস ভাই আপনার ছিল যুব দলের সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ছিল, হারিস ভাইস প্রেসিডেন্ট ছিল, ওই সময় কাশেম ভাই ছিল প্রেসিডেন্ট, এন্ড সাইফুর রহমান ছিল সেক্রেটারি, দপ্তর সম্পাদক ছিল গয়েশ্বর। আপনি বলেন ওই সময় তাদেরকে আপনি দেখেন কোনো দুর্নীতি নেই তাদের মধ্যে। সাইফুর ভাইয়ের এগেনস্ট আপনি একটা দুর্নীতি পাবেন না, উনি রাতারাতি কোটিপতি হয় নাই, কাশেম ভাই কোটিপতি হয় নাই জিয়া রহমানের সময়। কিন্তু আজকে এগুলো কি করে হলো? তার মানে আপনারা যারা এতদিন বিএনপিকে লিড করছেন তারা জিয়া রহমানের আদর্শ থেকে সরে আসছেন, এবং জিয়া রহমান একটা কর্মসূচি করেন নাই। বাংলাদেশের জনগণ জিয়া রহমানকে এখনো ভালোবাসে, তার কর্মসূচিকে ভালোবাসে। বিএনপি যদি ওই জায়গায় না যায়, আমি আবারও বলতেছি, যেভাবে মুসলিম লীগ শেষ হয়ে গেছে, যেভাবে ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন শেষ হয়ে গেছে বাংলাদেশ ইতিহাস থেকে, যেভাবে জাসদ শেষ হয়ে গেছে, যেভাবে আওয়ামী লীগ শেষ হয়ে যাচ্ছে, যেভাবে জাতীয় পার্টি শেষ হয়ে যাবে, বিএনপি শেষ হয়ে যাবে। মুজিব ভাই, আপনাকে আমি বিএনপির বর্তমান মহাসচিবের একটা বক্তব্য শুনাইতে চাই। যতটুকু মনে পড়ে, কোন একটা মিনিস্টারের, জিয়া রহমান আন্ডারে মিনিস্টারের উনি এপিএস ছিলেন ওই সময়। আমি ওনাকে রাজনৈতিক অঙ্গনে দেখি নাই, হয়তো উনি রাজনীতি করতেন, বিএনপির ঘরানার লোক হবেন, কিন্তু আজকে ওনার কথাটা আমি বলবো, আজকে জিয়া রহমান বেঁচে থাকতো, 81 মারা না যেত, তাহলে ওই যে আপনারা অনেকের কাছে শুনছেন সকল আওয়ামী লীগের উন্নয়ন এবং সিঙ্গাপুর, আমি আপনাকে বলে দিতে পারি এই দেশটা সিঙ্গাপুর মালয়েশিয়া অনেক বেশি হতো। যখন জিয়া রহমান দেশ চালায় তখন কিন্তু আপনার মালয়েশিয়ার অবস্থা খুব খারাপ ছিল। মালয়েশিয়া একটা মেইন রোড ছিল কলকাতা, কিন্তু বাংলাদেশের অনেক ইঞ্জিনিয়ার এবং অনেক যে মালয়েশিয়াকে উন্নত করছে, এবং মালয়েশিয়া আজকে মাহাথিরের লিডারশিপের কারণে মালয়েশিয়া একটা উন্নত দেশে পরিণত হয়েছে। জিয়া রহমান থাকলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এবং আমি মির্জা ফখরুল্লাহকে বুঝিয়ে দিতে পারবো, এবং যারা আজকে বিএনপি করে তারা সবাইকে বুঝিয়ে দিতে পারবো, জিয়া রহমান বেঁচে থাকতো তাহলে জিয়া রহমান বহু আগে, মালয়েশিয়ার বহু আগে, সিঙ্গাপুরের বহু আগে বাংলাদেশকে এমন একটা উন্নতিতে নিয়ে যেত যেটা পুরো পৃথিবী ঈর্ষা করত, এবং সেইটা করতো জিয়া রহমান লিডারশিপ, তার অনেস্টি আর তার কর্মদক্ষতা এবং তার ভিশন দিয়ে। যেটা দুঃখজনক হলো তার পার্টির সেক্রেটারি ফেল টু আন্ডারস্ট্যান্ড, উনি এটা রিয়ালাইজ করতে পারেন না, এবং এই রিয়ালাইজ না করার কারণে এই ধরনের একটা অসঙ্গত, একটা খুবই জঘন্য উক্তি উনি করেছেন, যেটা আমি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসাবে, জিয়া সৈনিক হিসাবে এটা আমি সম্পূর্ণভাবে রিজেক্ট করলাম। ওকে ডক্টর মুজিব, আমি আপনার কাছে আসছি। শিখাপু, মির্জা ফখরুলের উক্তিটাও শুনেছেন, আর মুজিব ভাই এতক্ষণ যা বলেছে আপনি তাও শুনেছেন। এখন একটা কথা আমি বলি, হঠাৎ করে মির্জা লুৎফুজ্জামান বাবর বলে বসলেন যে এস আলমের সাথে দিল্লিতে হাসিনার বৈঠক হয়েছে। এখন একটা কথা, বিএনপির নেতা সালাউদ্দিন ভারতে গেছে এস আলমের পয়সায়, এবং ভারতে গিয়ে বিএনপির এই শাওয়া যে বাড়িটা ছিল, ওই বাড়িটা একটা বাংলো, ওই বাংলোটার মালিকও এস আলম, তারা দেখাশোনা করছে এস আলমের বৃদ্ধ কাজের লোকজনরা। ওইখান থেকে সে যখন 9 বছর পরে বাংলাদেশে আসছে, একটা প্লেন ভাড়া করে দিছে শাওয়ারে, অর্থাৎ সালাউদ্দিন আহমেদ রে, ওইটা ভাড়াও করে দিছে এস আলম, এবং এয়ারপোর্টে যখন নামছে তার যে গাড়িটা পিক আপ করছে ওই গাড়িটার মালিকও ছিল এস আলম। আর এখন এস আলমের অফিস দেখাশোনা করে সালাউদ্দিনের ছেলে। আচ্ছা, বাবর বলছে যে এস আলমের সাথে হাসিনার দেখা হয়েছে, আর মার্কেটে চাউর আছে এস আলম লন্ডনে গিয়া তারেক সাহেবের সাথে দেখা কইরা বিশাল এনভেলপ দিয়ে আসছে, এবং এই কোঅর্ডিনেটটা করছে সালাউদ্দিন, এবং এই সালাউদ্দিন হইছে এখন বিএনপির আলটিমেট ডিসিশন মেকার ইন বাংলাদেশ। কারণ ওই যে কি জানো একটা নীলুফার শনি, একটা বেটি আছে, কি যেন নাম, নীলুফার শনি, ওনার নাম কি? নীলুফার মনি ভাই, আমি শুনছি শনি, নীলুফার শনি। আচ্ছা, নীলুফার শনি কাইন্দা কাইন্দা কয়, ও সালাউদ্দিন ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, শিবির তো লয়ে যাইতেছে সব, এদেরকে থামাইতে হবে। এর অর্থ কি জানেন? তারেক রহমানও নেতা না, মির্জা ফাকও কোনো নেতা না, আর বরকত আব্বাসও নেতা না,
ওই নীলুফার শনি কইতেছে ও সালাউদ্দিন ভাই। এর অর্থ কি কি এইটা প্রমাণ হয় না সালাউদ্দিনই বর্তমানে বিএনপির পুরা বাংলাদেশের নেতা? আপনার কাছে এটা মনে হয় কিনা? আর এটা যদি আপনার মনে না হয় তাহলে লুৎফুজ্জামান বাবর যখন বলে এস আলমের সাথে হাসিনার দেখা হইছে, আরে ভাই এস আলমের কর্মচারী তো বিএনপির মালিক বর্তমানে বাংলাদেশে, এটার উপরে কি আপনি কিছু বলবেন? হ্যাঁ বলবো যে সালাউদ্দিন সাহেবকে গতকাল পর্যন্ত তো তাকে দেখা গেছে যে আপনার ঐকমত্য কমিশনের যে ব্রিফিং হলো, আপনার প্রধান উপদেষ্টার ওখানে যে মিটিংটা হইলো, এবং ম্যাক্সিমামই সংবিধান নিয়ে কথা এবং ঐকমত্য কমিশন নিয়ে বিভিন্ন কমিশনে সে কিন্তু কথা বলতেছে। সেই ফ্রন্ট লাইনে এখন কিন্তু আছে। এখন মির্জা ফখরুলকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কথা বলার জন্য, কিন্তু উনি আছে, সালাউদ্দিন সাহেব আছে। তো আজকে যেটা আপনি বলছেন এটা আমিও দেখেছি যে বাবুর সাহেবকে হঠাৎ করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা পাশে বসে সে ব্রিফিং করতেছে, পাশে দাঁড়িয়ে ব্রিফিং করতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মুচকি মুচকি হাসতেছে। তো ওই যে একটা কথা আছে যে সালামের সাথে দেখা হয়েছে, হাসিনার দেখা হয়েছে, এখানে তো কিছু একটা অর্থ তো বহন করে, এটাকে তো একটা কিছু অর্থ তো আছে। এখন ভিতরে ভিতরে যে কি চলতেছে কি হচ্ছে এটা এখনো পর্যন্ত খোলাসা না, এখনো চলছে, ধোঁয়াশা বোঝা চলছে, কিন্তু এখনো কিন্তু ক্লিয়ার না যে আসলে কি হচ্ছে, আসলে কি হইতে যাচ্ছে। কারণ বাবু সাহেবকে তো বিগত 1 বছরের আগে যে সে বেল্ট জামিনে যে বের হয়ে আসলেন, মুক্ত হয়ে বের হয়ে আসলেন, তাকে তো একদিনের জন্য ফ্রন্ট লাইনে আনা হয় নাই না। তারেক রহমানের সাথে কথা বলো তো দূরে থাক, তারে বেগম জিয়ার সাথে দেখা পর্যন্ত করতে দেওয়া হয় না। হঠাৎ করে তাকে ওখানে নিয়ে আসা কি ড্রামা শুরু হয়েছে? হাসিনা যেভাবে বলছে যে ইলেকশনের আগে মাথায় টুপি, হ্যাঁ ইলেকশনের আগে মাথায় টুপি, হাতে ইলেকশনের আগে মাথায় হেজাব, হাতে দোজবি, এইরকম একটা কিছু আর কি হয়েছে। তো এখন এটা দিয়ে কত দূর যে যাবে, এটা দিয়ে কতটুকু আমরা যেতে পারবো বা আমরা কতটুকু গন্তব্যে পৌঁছতে পারবো, এটা আনসার্টেন একটা প্রশ্ন থেকে যায়। কারণ বিগত ডাকসুতে এবং জাকসুতে যে ঘটনাটা হয়েছে ভাই, যে ঘটনাটা ডাকসুতে ঘটে গেছে, এবং এইটার ধারাবাহিকতায় যে 25টার মধ্যে 21টা যে শিবির পাইছে, এবং পরে ভিপিতে আবার জিএসএ ভিপিতে যে কাণ্ডটা ঘটাইছে, সেটাও তো একটা বিশাল একটা অর্থ বহন করে। এখানে তো আসলে আমরা রাস্তায় স্লোগান দিই সেটা এক কথা, আর মানুষের মন জয় করে ভোটটা আদায় করা হলো আর এক কথা, তাই না? ভোটটা নেওয়া এক জিনিস, আমার বাক্সে ভোটটা নিয়ে আসা এক জিনিস, আমি রাস্তায় মিছিল করা এক জিনিস, আর ওই কি বলে গয়েশের চন্দ্রের আন্ডারে রাজনীতি করা এক জিনিস, আর সালাউদ্দিন আন্ডারে রাজনীতি করার এক জিনিস, আর মির্জা আব্বাস পারবো আফরোজা আব্বাস, এবং আপনি তো ওই নামটা বলেন না একসময়, একবারে তো বলেন, আপনি একটু শিখাই দেই ভাই। যে দলের একটা ভাইটাল সংগঠন মহিলা দল, ছাত্র দল, যুব দল, মহিলা দল, তারপর স্বেচ্ছাসেবক দল, এই সংগঠনের যে সেক্রেটারি আজকে বিগত 7 বছর যাবত, সেই সংগঠনের সেক্রেটারি হলো একটা 8 পাস মেয়ে, একটা 8 পাস মানে সুলতানা আহমেদ। সে হলো আমাদের ফালুবার খুব ক্লোজ মানুষ, এবং আরো অনেক ব্যাপার স্যাপার এখানে আছে, এগুলা বলার দরকার নাই, এগুলো জানার দরকার নাই। সে ওই অষ্টম শ্রেণী পাস। সে একজন, তার বিয়ে হয়েছে 3টা, প্রথম হাজবেন্ড হলো দর্জি, সাভারের ধামরায়ের, এই যে সালাউদ্দিন ভাইয়ের ইয়ার দেওয়ান সালাউদ্দিন ভাই এখানে। আপু শিখা আপু, তাতে তো মনে হয় তারেক সাহেবের টেস্ট তাইলে তো ঠিকই আছে, তারেক সাহেবের টেস্ট বুঝা গেছে। কারণ তারেক সাহেবের ড্রাইভার যদি হয় এখন তার উপদেষ্টা, সানির রিকমেন্ডেশন ছাড়া তারেক রহমানের কাছে কেউ দেখা করবে এটা তো সম্ভব না। তাহলে তো বরখত আব্বাসের বউ টের পাওয়া গেছে তারেক রহমানের টেস্ট কোনটা। এখন তারেক রহমানের টেস্ট তো আছেই, সেটা তো ভিন্ন কথা আছেই, কিন্তু এই সুলতান আহমদকে বসাইছে কিন্তু ফালু ভাই, ম্যাডামের হাত ধরে বসাইছে কিন্তু ফালু ভাই, বসায় রেখে গেছে, এমপি বানাই দিয়ে গেছে। এই ফালু আর তার ভাই নুরু বলছে বিএনপি থেকে আমাদেরকে বের করতে খালেদা জিয়াও পারবে না। আপনার মনে হয় এই যে গোরখত আব্বাস, ফালুর ভাই নুরু, এরা যে এই শক্তি নিয়ে বলে যে আমাদেরকে বিএনপি থেকে বের করে দেওয়ার ক্ষমতা স্বয়ং খালেদা জিয়ারও নাই, আপনার কাছে আমি এমনি জিজ্ঞাসা করি মানুষ হিসাবে,
মানে ওদের খুঁটার জোরটা কোন জায়গায়? বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া, বিএনপির মালিক হইল খালেদা জিয়া আর তারেক জিয়া, তাদেরও ক্ষমতা নেই তাদের বাইক করে দেওয়ার। মানে এর অর্থটা কি অর্থ বহন করে শিখা? এর অর্থ নুরু ভাই যেহেতু একজন ফটোগ্রাফার, নুরু ভাই যেহেতু একটা একজন মানে উনি একটা বাই ইয়েতেই মানে ওনার ওয়ার্ক এবং পেশা ব্যবসা যেটাই বলেন ওনার বাই ফটোগ্রাফ, উনি যেহেতু একজন ভালো ফটোগ্রাফার এবং ম্যাডাম জিয়ার এবং এই বিএনপির একজন ফটোগ্রাফার, তো তার কাছে হয়তো বা এমন কোনো ক্লু, এমন কোনো কিছু যে আছে বিএনপির যেটাকে বাইরে আসলে বিএনপির জন্য ক্ষতি হবে এবং তাদেরকে বাইরে বের করে দেওয়া যাবে না, তেমন কিছু থাকতে পারে। আপনি ঠিকই বলেছেন, সে শুধু ফটোগ্রাফার না, সে একজন ভিডিওগ্রাফার। হ্যাঁ, এটাই বললাম, ভিডিওগ্রাফার এবং ফটোগ্রাফার। ইদানিং কি করে জানেন, গোরখোদ কাব্বার যত প্রেস কনফারেন্স করে তার ডান পাশে নুরুরে বসায় রাখে, এবং নুরুরে বসায় রাখা সে অনেক বড় বেটা এইভাবে কইরা কথা কয় এবং বলে দূর বেটা আমি কথাই কমু না, এবং মিটিং এর পরে বলে যে আমি আব্বাস, ফালু এবং নুরু আমাদেরকে বাদ দেওয়ার ক্ষমতা বিএনপির কারো নাই, আমরা তাদেরকে বাদ দিতে পারবো, তাদের রাজনীতি খতম করে দিতে পারবো। রাজনীতি খতম করার এখন আপনি যদি বইলা থাকেন তাইলে কি এখানে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, অন্য কোন ট্র্যাপ এ ধরনের কিছু আছে বলে কি আপনি অনুমান করেন? হতে পারে, এটাই তো বললাম যে সে একজন মানে পার্মানেন্ট ইয়ার ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, তার কাছে হয়তো বা এমন কিছু থাকতে পারে কোনো ক্লোজ যেটা নাকি সেনসিটিভ ব্যাপার, সেটা হতে পারে। তৈরি করে নেবে এরা, থাকতে হবে না, থাকতে পারে। আর আরেকটা এই আরেক কুতুব এবং তাদের এক আরেক লোক আছে লন্ডনে যাকে বলা হয় তারেক জিয়ার সবচাইতে বেড পার্টনারও বলা হয়, তার নাম হইছে হুমায়ুন কবির। এই হুমায়ুন কবিরও একজন যে বলছে বেগম জিয়ার কোন সামর্থ্য নাই বা যোগ্যতা নাই আমার এই দল থেকে বাইর করে দেওয়ার। তার খুঁটির চোর কোন জায়গায়? একই অবস্থা হতে পারে, কারণ সে তো সানি এবং হুমায়ুন, সে তারেক ভাইয়ার খুব কাছের মানুষ, তো খুব ক্লোজ। আমি ছোট একটা উদাহরণ দিই, সেটা হলো আপনার 2012 বা 2011 সালে এরকম কোন একটা ইয়ের আপনার 111 এর পরে যে আমাদের হলো, সম্মেলনটা হলো, মানে মির্জা ফখরুল যখন আসলেন আর কি আমাদের সম্মেলনে, ইয়েতে কি বলে এটাকে, কি বলে দলের আমাদের কি বলে ভুলে গেলাম তো, সম্মেলন, এই কাউন্সিলের হওয়ার পরে আমি কেন বলতেছি যে আমি ফুল দিতে ম্যাডামের ওখানে গেছি, মানে লাস্ট মানে ফুলটা আমি দিচ্ছি, যে ফুলটা দেওয়ার পর আমি তো জানি না যে কে কোথা থেকে ছবিটা তুলতেছে, আমার ধারণাই নাই যে কেউ ছবি তুলতে পারে, হয়তো নুরু ভাই আসতে পারে, আমি যে না বললে তো তুলবে না, কিন্তু সে কিন্তু ছবিটা কিন্তু হট করে কিন্তু ছবিটা মানে তুলে ফেলছে, এবং সে তার 15 দিন 20 দিন পরে যখন গুলশান অফিসে গেছে তখন বলে যে শিখা তোমার ছবি তো আমার কাছে আছে। কিসের ছবি? যে তুমি যে ম্যাডামের ফুল দিছিলা সেই ছবি তো আমার কাছে আছে, দেন দেখি। তো তখন আমাকে এই ছবিটা বললো যে ঠিক আছে একটা প্রিন্ট করে আমি তোমাকে দিব না। তখন দেখলাম যে হ্যাঁ ছবি আছে, ছবি আমাকে দিচ্ছে। তো এখন দেখেন আমি কেন উদাহরণটা দিলাম, এই ধরনের কত ছবি, কত ভিডিওগ্রাফার তো থাকতেই পারে, এরকম কোনো ক্লু তো থাকতেই পারে যে এটা তো আমার পার্সোনাল একটা ছবি, আমার ফুল দিচ্ছি, কিন্তু মানুষের যেটা নিয়ে মানুষের দুর্বলতা থাকে বা যেটা সেন্সিটিভ বিষয় কিছু তো থাকতেই পারে, এরকম হয়তো থাকতে পারে। শিখা আপনার ধারণার সাথে যুক্ত করে আমি একটা কথা বলি, আমি কোনো সাংবাদিক না, আমি কোনো রাজনৈতিক কর্মী না, আমি মানবাধিকার একজন কর্মী, সামান্য একজন কর্মী এবং দেশের ব্যাপারে আমি কমিটেড। আমার কাছে তারেক রহমান বা দেশের অনেক রাজনীতিবিদের অনেক অশোভন ছবি এবং ভিডিও আমার কাছে আছে। আমি একটা কথা আপনাকে বলি, কয়েকটা পেন ড্রাইভে পইরা রইছে, আমার কাছে লোক দিচ্ছে। আমার জীবনে একটা সেকেন্ডের জন্য মনে হয় নাই যে আমি আমার টক শোতে ওই ভিডিও বা ছবিগুলো আমি দেখাই। কেন মনে হয় না? আমি ইদানিং দেখি নিউ ইয়র্কের হিরো আলম নামে এক লোক আছে যে বলে সাংবাদিক অমুক, ওই বাংলাদেশে কার বাল কত বড় এগুলো নিয়ে, কার বউ কোন জায়গায় গেছে, কার মাইয়া কোন জায়গায় গেছে, এগুলো নিয়ে কথাবার্তা বলে। আমার রুচিতে বাদে আমি করি না। এখন যদি এই মির্জা গোরখোদ কাব্বাস
মোসাদ্দেক ফালু আর নুরুর মতো লোকজনরা এই ছবি আর ভিডিও দিয়ে বিএনপির মতো এত বড় একটা দলকে ব্ল্যাকমেইল করতে থাকে, এর কি কোনো সলিউশন নাই? এটা তো আছে, কিন্তু সেই মানে ওইটা তো আসলে যখন তারা এই কথাগুলো বলে যে আমাদেরকে কেউ এই দল থেকে বের করতে পারবে না বা আমরা বের করতে পারবো, এই কথাটা যখন বলে এটা কাউন্টার দেওয়ার মতো তো তৈরি হতে হবে। কাউন্টার কে দিবে? কাউন্টারটা দেওয়ার মতো তো তৈরি হতে হবে বা তৈরি হইতে দিতে হবে, এবং সেই স্পেসটা তাকে দিতে হবে। সেই স্পেসও কেউ দেয় না, তৈরিও কেউ হয় না, তৈরি হতে দেয় না। সোজা কথা, একদম ক্লিয়ার কথা। তৈরি হতেও দিবে না। এই যে আজকের আপনি বললেন যে বিএনপি মহিলা দলের সেক্রেটারি হয়েছে 8 পাস এক বেটি, আপনি তো সাহসিকতা নিয়ে বইলা দিচ্ছেন। আপনি তো বলছেন 8 পাস এক বেটি কি কইরা মহিলা দলের প্রেসিডেন্ট হয়, আর আফরোজা আব্বাসের কি যোগ্যতা আছে এই বেডির মহিলা দলের সভাপতি হয়? আমার একটু বলেন, ওর যোগ্যতা কি? এর আব্বা গোরখত আব্বাসের বউ, সান্দাবাজ আব্বাসের বউ, আমি আপনার কাছে আসছি। এবার মুজিব ভাই, আমাকে যদি একটু ঠান্ডা মাথায় বলেন, আমরা বিএনপির বাবর সাহেব আজকে যে কথাটা বলছে এস আলমের কথা, এস আলমের সাথে আওয়ামী লীগের দেখা হয়েছে, আওয়ামী লীগের সভানেত্রীর দেখা হয়েছে লন্ডনে, কিন্তু এস আলমের সাথে তো সালাউদ্দিন অঙ্গাঙ্গী ভাবে জড়িত। সালাউদ্দিন তো নিজেকে এখান থেকে দূরে সরাইতে পারে না। যেখানে সালাউদ্দিনের অর্থ সবাই জানে, রয়ের প্রশিক্ষণ প্রাপ্ত বিএনপি নেতা। সালাউদ্দিনের রেজুমি হয়েছে রয়ের প্রশিক্ষণ প্রাপ্ত বিএনপি নেতা, 9 বছরের প্রশিক্ষণ প্রাপ্ত বিএনপি নেতা। আচ্ছা, এই লোকরে যদি ঐক্যমত্য কমিশনে পাঠায়, সংবিধান রিভিউ কমিশনে পাঠায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাঠায়, এবং সেই যদি হয় একচ্ছত্র বিএনপি নেতা, তাহলে এই বিএনপির উপরে আস্থা রাখার কোনো কারণ আছে? এই লোক যদি ঢাকা ইউনিভার্সিটিতে মেসেজ দেয় ছাত্রদলরে ভোট দেওয়ার জন্য, এই সালাউদ্দিন যদি চিটাগং ইউনিভার্সিটিতে ভোট দেওয়ার কথা বলে বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বলে, আপনি কি মনে করেন সালাউদ্দিনের কোন যোগ্যতা বা সততা বা দূরদর্শিতার বলে তারা কেউ ছাত্রদলরে ভোট দিবে, বা এই সালাউদ্দিনকে দিয়ে বিএনপির ভবিষ্যৎ কোনো কিছু তৈরি হবে, এমন কি কোনো কিছু কি আপনি দেখেন? মুজিব ভাই, জি, আমি আপনার কাছে বলছি সালাউদ্দিন সম্পর্কে, এবং জাতীয়তাবাদী মহিলা দলের প্রেসিডেন্ট যে আফরোজা, তার একমাত্র যোগ্যতা উনি গোরখত আব্বাসের বউ, এটা হচ্ছে তার যোগ্যতা। এখন সালাউদ্দিন, আপনি ডক্টর মুজিবের কথা শুনছেন, সালাউদ্দিন এই মুহূর্তে যতগুলো গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচারাল মিটিং হয়, জরুরি মিটিং হয়, যেমন সাংবিধানিক কমিটি, তারপর ঐক্যমত্য কমিশন, প্রধান উপদেষ্টার সাথে কমিউনিকেশন, এখানে সালাউদ্দিনকে পাঠানোর একমাত্র রাস্তা, সালাউদ্দিনের মেমোরি এখনো ফ্রেশ, এবং তারে 9 বছরে এমন কিছু শিখাইছে, সে ট্যাকটিক্স গুলো জানে। অর্থাৎ সে কি করে, সে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওইখানে যখন যায়, তার পেন ড্রাইভ আছে, অথবা কলম আছে, অথবা তার কাছে রেকর্ডিং ডিভাইস আছে, এগুলো নিয়ে ওইখানে ঢুকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইনফরমেশন গুলা ইন্ডিয়ারে পার করিয়া দেয়, এবং ঐক্যমত্য কমিশনে গিয়েও সে এই কাজটাই করে। এখন সালাউদ্দিনের মতো লোকজন যদি বিএনপি নীতি নির্ধারক হয়, আর আফরোজার মতো বেডি যদি মহিলা দলের নেত্রী হয়, আর 8 পাস বেডি যদি সেক্রেটারি হয়, আর মির্জা ফাক যে জিয়াউর রহমানরে কোনো যোগ্য নেতাই মনে করে না, সে যদি হয় মহাসচিব, তাইলে বিএনপির ভবিষ্যৎকে কি আপনি এই মুসলিম লীগ অথবা জাসদ ইনু অথবা জাতীয় পার্টি এদের বাইরে কি কিছু দেখেন এখন থেকে 10 বছর পরে? জেকব ভাই, আপনি যে কথাটা বলছেন এটা শুনতে বা ধারণ করতে বেশ তিতাই লাগছে। তিতা হলো, এর চেয়ে সত্য, বাস্তব সত্য আর কিছু হতে পারে না বলে আমি মনে করি। কারণ আজকে দেখেন, এই ভারত যত নাটকই করুক,
একটা কথা সবসময় বলি যে ভারতের নাটকগুলো বুঝতে আমাদের সময় লাগে 6 মাস মিনিমাম। এই 6 মাসে এটার অ্যাকশন রিয়াকশন কিচ্ছু থাকে না। আজকে 1 বছরের ভিতরে দেখেন একটা দুইটা বিষয় না, কতগুলো বিষয় ধাপে ধাপে সামনে আসছে এবং আমরা শুধু কথা বলেই গেছি। এখন কতটা পাবলিক আমাদের কথা ধারণ করেছেন, আমাদের কথাগুলো শুনেছেন এবং আমাদের কথাগুলো তারা গুরুত্ব দিয়েছেন, তার প্রমাণ কিন্তু অলরেডি এই জাকসুর নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। তাই এই জন্যই বলি যে আমরা নিঃস্বার্থভাবে দেশের জন্য, দেশের জনগণের জন্য কথা বলে যাচ্ছি এবং বলে যাব। কারণ সত্য সবসময় তিতা, সত্য কখনই মিষ্টি লাগবে না। এগুলো হলে এই ভারতের খেলা এবং ভারত এভাবেই খেলবে। তাই আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমাদের এই জাকসু নির্বাচনই আমাদের সব শেষ না, এটা আমাদের ধরে নিতে হবে আমাদের একটা আইওয়াস। কারণ মানে গোড়ায়, পলিটিক্সের গোড়ায় যদি আপনি যান, সেখানে যদি ব্যাকগ্রাউন্ড চেক করেন এবং সেই ব্যাকগ্রাউন্ড ধরে যদি আমি সামনে আগাই, বিপদ কিন্তু ওখানে। তাই অল্পতেই আমাদের হ্যাপি হওয়া যাবে না। জনগণকে বুঝতে হবে এবং জনগণকে বুঝাইতে হবে যে 1 বছরের আমাদের এই যে আমরা এত মানে কিছুর মধ্য দিয়ে আজকে 1 বছর পরে এখানে এসে দাঁড়ালাম, এখন আমাদের দেশের ভবিষ্যৎ কি, আমাদের দেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে কোথায় আমাদের যেতে হবে। নীরা আমাকে একটু বলেন তো, এবার আপনার মনের কথা বলেন। আপনি বিএনপি যেভাবে গত 1 বছরে কনফিডেন্টলি, এত আত্মবিশ্বাস নিয়ে এখন নির্বাচন দিলে বিএনপি সরকার গঠন করবে, বিএনপি 90% আসন পাবে, বিএনপির জন্য জনগণ আত্মাহুতি দিয়ে দিবে, তারেক জিয়া এই তো দেশের প্রধানমন্ত্রী হবে, মানে এটা হইতেছে বিএনপির পারসেপশন। রুমিন ফারহানা কইছে, আব্দুল আউয়াল মিন্টু কইছে, গোরখোদক আব্বাস কইছে, গোরখোদক খোকন কইছে, আফরোজা কইছে, 8 পাস মহিলা কইছে, সবাই কইছে। এবার আপনার একটা অনুভূতি কন্ত, ডাকসুতে আর জাকসুতে মাত্র 2টা নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচনও না। আপনার এই 2টা নির্বাচনে আপনার অনুভূতিটা কি একটু বলবেন? যারা কনফিডেন্টলি বলতো যে বিএনপি 90% ভোটে জিতে সরকার গঠন করবে, আপনি কি এখন তাদের এই কনফিডেন্স লেভেলটা দেখেন কিনা, অথবা এই কনফিডেন্সটা তাদের আর আছে কিনা? নীরা, না জেকব ভাই, তাদের এই কনফিডেন্সটা তো মেকি, এরা তো ক্যালকুলেশন করে এই কনফিডেন্স লেভেলে আসেনি। এদের কিন্তু ওই নিজস্ব কোনো ক্যালকুলেশন নাই। দাদা বাবুরা যা বুঝায়, যা এই মাথায় ঢুকায়, সেটা নিয়ে আমরা সামনে হাঁটি। কারণ আমরা যদি আমাদের দেশকে ভালোবাসতাম, দেশের জনগণকে ভালোবাসতাম, তাহলে এই 24-এর পর আমরা নিজেরাই শক্ত হয়ে বলতাম। আজকে এই বিএনপি, আমরা যদি আজকে শক্ত হাতে বলতাম যে না এটাই করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে যদি আজকে আমরা দাঁড়াইতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। আমরা অন্যায়কে প্রশ্রয় দিয়েছি, আমরা অন্যায়কে ঘরে ঢুকিয়েছি, অন্যায়কে আরো শক্ত করে স্বাবলম্বী করে সামনে তুলে দিয়েছি। তাই এখন পাপের প্রায়শ্চিত্ত তো ভোগ করতে হবে। আজকে এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে গিয়ে এই দলটা বিলীন হয়ে যাবে। আজকে যদি আমার নেতা, আজকে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকতো, এই প্রত্যেককে ধরে ধরে হাজতে ঢুকাইতো, শুধু হাজতটাকে তারা চিড়িয়াখানা বানিয়েতো, ওই মানে সেই বানরের সাথে তাদেরকে পালতো, আর ওখানে বসে কলা খাওয়াইতো, কলা হাগাতো। এই কাজটা করতো জিয়াউর রহমান। আর নীরা আপনাকে একটা জিনিস মনে করাই দেয়, আপনার 90 সালের ইলেকশনের কথা, 91 সালের নির্বাচনের কথা মনে আছে? হাসিনা তৈরি হয়ে রয়েছে, সরকার গঠন করবে। আওয়ামী লীগের সরকার গঠন কেউ ঠেকাতে পারবে না। হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, সব করবে। নির্বাচনে দেখা গেল বিএনপি সরকার গঠন করছে। এরপরে হাসিনা একটা মন্তব্য করছিল, আপনার খেয়াল আছে? বলছিল সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাদেরকে হারানো হয়েছে।
আপনি খেয়াল করছেন এই ডাকসু নির্বাচনে আর জাকসু নির্বাচনে এখন বিএনপি বলতেছে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ছাত্রদলকে হারানো হয়েছে। আওয়ামী লীগের আর বিএনপির মেসেজটা কি একরকম হইল না? রাইট রাইট, আমি এই জন্যই বলতে চাচ্ছিলাম এবং এই জন্যই আমি এই ব্যাখ্যাটা দিতে চাচ্ছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, যে সে আজকে বেঁচে থাকলে কি করত। এই 24-এর আন্দোলনের পর যদি তাকে সুযোগ দেওয়া হতো সে এই কাজটা প্রথম করত, তারপরে বাইরে থেকে সে ডেলিগেট হায়ার করে এই দেশ চালাইতো, এইটা সে করত। এইরকম দূরদর্শিতা তার ভিতরে ছিল। কিন্তু এই দল এই গণতন্ত্রকে জন্ম দিয়ে গেছেন, এই দলটাকে তৈরি করে হাতে উঠিয়ে দিয়ে গেছেন, কিন্তু যাদের হাতে দিয়েছেন তারা তো মানুষ না, তারা তো দিল্লির ধারক বাহক সব, তারা বাংলাদেশের জনগণের মধ্যে পড়ে না, তারা বাংলাদেশের স্বার্থ কখনোই দেখবে না, কখনো দেখার বোঝার চেষ্টাও তারা করবে না। এই হলো আমাদের জনগণ। না, জনগণ না, এই হলো আমাদের বিএনপি। জনগণের উপরে যান কেন? জনগণের কোনো দোষ নাই, জনগণকে আপনি যদি কেউ যদি বাংলাদেশের জনগণকে ছোট করে, আমি কিন্তু আমি কোনো অবস্থাতে আমার দেশের জনগণকে ছোট করছি না, দেশের জনগণ সবার আগে। নিরু শুনেন, এখানে হঠাৎ বাবরকে তারা সামনে এনেছে একটা কারণে। বাবরকে ভারত সবসময় দেখেছে অ্যান্টাই ইন্ডিয়ান একজন রাজনীতিবিদ। ভারত বাবরকে যদি মনে করে অ্যান্টাই ইন্ডিয়ান রাজনীতিবিদ, সেক্ষেত্রে বাবরের কোয়ালিফিকেশন কি, বাবরের ক্রেডেনশিয়াল কি? তারা বাবরের ক্রেডেনশিয়াল কি দেখে জানেন? বিএনপি শাসন আমলে 10 ট্রাক অস্ত্র বোঝাই একটা ট্রাক অ্যারেস্ট হয়েছিল এবং ওই 10 ট্রাক অস্ত্রর এটা নাকি পাচার হচ্ছিল ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে। তো বিএনপি এখন চিন্তা করছে, গত 16 বছর তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। এই বিএনপি ক্ষমতায় রেখেছে, আপনারা ঠিক শুনেছেন, আমি ভুল বলি নাই। আওয়ামী লীগকে গত 16 বছর ক্ষমতায় রেখেছে বিএনপি। আপনারা মনে করেন না যে এখানে তারেক জিয়া বা বেগম জিয়া তাদের করার কিছু ছিল না? আবার এটাও আবার চিন্তা করে দেখেন, তারেক জিয়া বা বেগম জিয়া যাদেরকে দিয়ে রাজনীতি করে, যাদেরকে নিয়ে বিএনপির রাজনীতিকে মার্কেটিং করে, বাজারজাত করে, তারা আবার বিহাইন্ড দ্য সিন বিএনপিকে বাদ দিয়ে তারা আবার আওয়ামী লীগও করে। সাদেক হোসেন খোকা, মোহাম্মদ সালাম, এই গোরখোদক আব্বাস, এদের কোনো নীতিবোধ আছে? এদের কোনো চরিত্র আছে? এদের কোনো রাজনৈতিক প্রজ্ঞা বা দেশপ্রেম আছে? এদের কাছে দেশপ্রেম হলো টাকা, এদের কাছে দলের প্রতি আনুগত্য হলো টাকা, এদের কাছে নীতিবোধ হলো টাকা, এদের কাছে টাকার মূল সূত্র হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, দেশদ্রোহিতা, ভারতের তাবেদারি। ভারতের তাবেদারি যদি করে তাহলে তাদের জন্য চাঁদাবাজি হালাল। ভারতের তাবেদারি করতে গেলে দখলবাজি, টেন্ডারবাজি হালাল। ভারতের তাবেদারি করতে গেলে ডিজিএফআই সাপোর্ট পায়। ভারতের দালালগিরি করতে যদি করা যায় তাইলে বাংলাদেশে তার অস্তিত্বটা পাকাপোক্ত হয়। সবাই অ্যারেস্ট হবে, দেশপ্রেমিকরা অ্যারেস্ট হবে, কিন্তু ভারতীয় দালালজীবীরা গ্রেফতার হবে না। যদি গ্রেফতার হয়ও ভারতীয় দালালজীবীরা, তারা মির্জা ফখরুলের মতো ভারতে গেলে টসটসা গাল শেপ কইরা খুব আমেজে, মধুর আমেজে তারা হাজত থেকে বের হয়। যদি ভারতের দালালজীবী হয় তাইলে গার্লফ্রেন্ডকে নিয়ে আমির খসরু মাহমুদের মতো সামাওবাদকে নিয়ে বাসর ঘরও হাজতের ভিতরে সাজানো যায়। ওই বাসর ঘরে আবার একটা এয়ার কন্ডিশনও থাকে। এই হচ্ছে বিএনপির রাজনীতি। গত 16 বছরে তারা যা করেছে, আমি আশা করেছিলাম গত 1 বছরে তারা ডিফারেন্ট একটা রাজনীতি করবে। আমার মনে হয়েছিল তারেক রহমান একটা ডিফারেন্ট মাইন্ডসেট থেকে দলটাকে গুছাবে। বেগম জিয়ার উপরে অনেক আস্থা আমার, বেগম জিয়াকে অনেক শ্রদ্ধাও করি, কিন্তু তার শারীরিক অসুস্থতার জন্য আমি আশা করি না যে বেগম জিয়া এই মুহূর্তে দলের নেতৃত্ব নিয়ে দলের আমূল কোনো পরিবর্তন করবে।
কিন্তু আমি দেখলাম তারেক জিয়াকে এক বোতল থেকে আরেক বোতলে নেন, সেই পুরানা মদের কোনো পরিবর্তন হয় না। এই মুহূর্তে বিএনপির যত কার্যকারী জিনিসপত্র আছে, নেতৃত্ব আছে, তারেক রহমান যদি বলে আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করি নাই, এটা যদি তারেক রহমান বলে, তাহলে বিএনপি তার নিয়ন্ত্রণে নাই। এখন তারেক রহমান বলবে, এই কথা বলতেও তারেক রহমান লজ্জা পায় যে আমার দল আমার নিয়ন্ত্রণে নাই। এটা যদি বলে তাহলে তার নেতৃত্বের এফেক্টিভনেস নিয়ে মানুষ প্রশ্ন করবে, তার নেতৃত্বের গুণাবলী এবং দূরদর্শিতা নিয়ে, ম্যানেজমেন্ট কোয়ালিটি নিয়ে মানুষ তাকে প্রশ্ন করবে। এখন তারেক রহমান মাইনকা চিপায় পড়ছে, একদিকে দলীয় প্রধান, অন্যদিকে লোকজনরা তার কথাবার্তা শুনে না। দেন হোয়াট ইজ হি গোনা ডু? তার কিছু করার মতো মানসিকতা থাকলেও সে কোনো কিছু ইম্পোজ করতে পারছে না, এটা একটা দিক। হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, এটাও একটা আছে। আবার কেউ কেউ বলে যে তাদেরকে খুন করে ফেলবে, তাদেরকে হাজতে নিয়ে মেরে ফেলবে, এই আতঙ্কবোধ হয়তো তাদের ভিতরে কাজ করে, হু নোস। কিন্তু সোফার আমরা যদি বলি, বিএনপি এই মুহূর্তে আটলান্টিকের মধ্যে যদি একটা জাহাজে ক্যাপ্টেন না থাকে, ওই জাহাজটা যেমন চক্কর কাটতে থাকে, কারণ তার কোনো দিক নির্দেশনা নাই। বিএনপি ঠিক ওই ধরনের একটা রাজনৈতিক দল যাদের দিক নির্দেশনা আসে ভারতীয় হাইকমিশন থেকে। এবার আমি শিখা আপুর একটা কথা ক্লারিফাই করতে চাই। শিখা আপু বলছে যে জামাত মুনাফিকি দল। আমি ওনার কথার সাথে 360 ডিগ্রি দ্বিমত পোষণ করি। যদি জামাতকে আমরা যদি বলি যে মুনাফিকি দল, কারণ তারা আওয়ামী লীগকে সাপোর্ট করছে, এটা যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমি বিএনপির প্রতিটা মানুষকে, অ্যাকসেপ্ট খালেদা জিয়া বা তারেক জিয়া, তাদেরকে বলবো, সবাইকে বলবো এরা সব মুনাফিক। কারণ বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক কর্মী, স্পেশালি যাদের বয়স 60, 70, 80, তাদের প্রত্যেকেই কোনো একটা সময় আওয়ামী লীগ করতো, তারা এক সময় কমিউনিস্ট পার্টি করতো, তারা এক সময় ন্যাপ করতো, সেখান থেকে দলছুট হয়ে তারা বিএনপিতে গেছে। আর একটা কথা বলি, রাজনীতিতে মোর্চা তৈরি করাটাকে আমি মুনাফিকি বলি না, কারণ গ্রামেটিক্যালি শব্দটা ভুল। আমি বাংলাদেশ জামাত ইসলামকে কখনো কখনো আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাদেরকে আমি অদূরদর্শী বলি, কারণ তাদের ভীষণ দূরদর্শিতার ক্ষেত্রে অনেক জায়গায় আটকে যায়। কিন্তু জামাতকে আমি কখনোই মুনাফিক বলবো না। আমি জামাত ইসলামীকে কখনোই এই কথা বলবো না যে তারা টাকার লোভে নিজেদেরকে বিক্রি করেছে, তারা টাকার লোভে নীতিকে বিসর্জন দিয়েছে। আমি জামাতের উদ্দেশ্যে, এই জামাত সম্পর্কে আমার এই মানসিকতাটা নাই। সোফার আমি জামাতের আদর্শের সাথে এই মুনাফিকি, টাকা চুরি, ভণ্ডামি, এগুলো আমি দেখি না। তো শিখা আপু যে মতামতটা দিয়েছে যে জামাত মুনাফিকি করেছে, আমি ওনার কথার সাথে সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করি। এই মুহূর্তে জামাত ইসলামী রাজনৈতিকভাবে কি খুব ভালো কিছু করছে? আমি এতটুকু বলবো, জামাত যদি জনগণের পালস বুঝে রাজনীতি করে, জনগণের দুঃখ কষ্টে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, এবং জামাত যদি দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ না করে রাজনীতি করে, সেক্ষেত্রে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা ইন্ডিয়ার সাথে কিভাবে ডিল করবে, না পাকিস্তানের সাথে, না আমেরিকার সাথে কিভাবে ডিল করবে, আই ক্যান বি কেয়ারলেস। কারণ আমি যদি, ফর এক্সাম্পল, আমি যদি জামাত ইসলামী করি এবং আমি যদি জামাত ইসলামের সরকারে জয়েন করি, সেক্ষেত্রে ভারত যদি পররাষ্ট্রনীতি নিয়ে আমার সাথে কথা বলতে আসে, আমি এই কথা বলতে পারি না যে আমি ভারতের সাথে কথা বলবো না। কারণ একটা সরকার রান করতে গেলে আমার পররাষ্ট্রনীতিকে ব্যালেন্স করার জন্য শত্রুর সাথেও কথা বলতে হবে, মিত্রর সাথেও আমার কথা বলতে হবে। তো সেক্ষেত্রে আমার একটা কথা, জামাত ইসলামের আমির যদি এ কথা বলে যে আমি ভারতের সাথে কাজ করতে আগ্রহী, এর অর্থ জামাতে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিসর্জন দেয়া না। জামাত ইসলামের আমির ডক্টর শফিক যদি বলে আমি পাকিস্তানের সাথে কাজ করব, এর অর্থ এটাও না যে বাংলাদেশকে পাকিস্তান বানানো। ডক্টর শফিক শুধু এই কথাটা বলছে যে জামাত যদি সরকার গঠন করে,
পররাষ্ট্র নীতিতে একটা ব্যালেন্স আনার জন্য, বাণিজ্য নীতিতে একটা ব্যালেন্স আনার জন্য, শিক্ষানীতিতে একটা ব্যালেন্স আনার জন্য দেশের প্রত্যেকটা জাতির সাথে আমি কাজ করতে আগ্রহী। এটা দোষের কিছু না, এটা একটা রাজনৈতিক দলের প্রধান হিসাবে এটা ওনার প্র্যাগমেটিজম, এটা ওনার ভিশন। তো সেক্ষেত্রে এটা নিয়ে ওনাকে ক্রিটিসাইজ করার মতো বা ওনাকে মুনাফেক বলার মতো আমি কোনো স্পেস দেখি না। দেয়ারফর শিখা আপু এই কথাটাকে যদি এখানে থেকে আমার কথাটা শুনতেন তাইলে উনি হয়তো বুঝতে পারতেন আমি কেন জামাতকে মুনাফেক মনে করি না। রেদার আমি জামাতকে একটা ভিশনারি রাজনৈতিক দল হিসাবে দেখি। এর কারণ একটা, কারণ জামাত রাজনীতির পাশাপাশি তারা কমিউনিটি সার্ভিসকে কখনো ভুলে যায় নাই। জামাত তাদের রাজনীতির পাশাপাশি সোশ্যাল অব্লিগেশনকে কখনো ভুলে যায় নাই। জামাত রাজনীতির পাশাপাশি ধর্মচর্চাকে কখনো ভুলে যায় নাই। কোনো একটা রাজনৈতিক দল রাজনীতি করার সময় তারা যদি কমিউনিটি সার্ভিস ভুলে না যায়, তারা যদি সোশ্যাল অব্লিগেশন ভুলে না যায়, তারা যদি ধর্মীয় অব্লিগেশন ভুলে না যায়, নিঃসন্দেহে ওই রাজনৈতিক দলটা জনগণের পালস বুঝতে সক্ষম। তো সেক্ষেত্রে জামাত যদি এভাবে কন্টিনিউ করে এবং জামাত যদি মনে করে তারা একটা সফল সরকার বাংলাদেশে গঠন করে সার্বভৌমত্বকে ইনট্যাক্ট রাখতে পারবে, দেন আমি জামাত সম্পর্কে বলবো গুড লাক। আমি তাদের জন্য শুভাকাঙ্ক্ষী হিসাবেই বলবো ভালো থাকুন, যেভাবে রাজনীতি করছেন রাজনীতি করুন। আমি বাংলাদেশের দালালি করি, আমি কোনো রাজনৈতিক ভিশন নিয়ে রাজনীতি করার কথা চিন্তা করি না। আমি ঠান্ডা মাথায় একটা কথা বলতে পারি তারেক রহমানের উদ্দেশ্যে। আজকের সমালোচনা অনেক করেছি, আপনাকে আমি ঠান্ডা মাথায় তারেক রহমান সাহেব একটা কথা বলি, আপনার ৩১ দফা নামের যে গার্বেজ তৈরি করেছেন এটাকে ছিঁড়ে ফেলে দেন। ৩১ দফা নামের যে গার্বেজ আপনি তৈরি করেছেন এটাকে ছিঁড়ে ফেলে দেন। জিয়ার ১৯ দফা কর্মসূচিকে সামনে টেনে আনেন। জিয়ার ১৯ দফা কর্মসূচিকে যদি সামনে নিয়ে আসেন, জিয়ার ১৯ দফা কর্মসূচিকে যদি ধীরে ধীরে ইলেবরেট করেন এবং জিয়ার, শহীদ জিয়ার দেশপ্রেমকে, শহীদ জিয়ার বাণিজ্য নীতিকে, শহীদ জিয়ার পররাষ্ট্র নীতিকে, শহীদ জিয়ার যুব নীতিকে, শহীদ জিয়ার শিক্ষানীতি, ধর্মীয় নীতি, সমাজনীতিকে আঁকড়ে ধরে যদি আপনি ১৯ দফা বাস্তবায়ন করে সামনে এগিয়ে যান, দেন একটা জিনিস হবে, সেটা কি জানেন? বিএনপি আবার সঠিক রাস্তায় ফিরে আসবে। তারেক রহমান সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলি, জামাতের মতো বিএনপিও যদি সার্বভৌমত্ব রক্ষার্থে সরকার পরিচালনাকালীন সময় ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, চায়না সবার সাথে কথা বলে, এটা বিএনপির দোষ হবে না। কিন্তু আপনি ভারতের তল্পিবাহক কতগুলো কুত্তার বাচ্চাকে যখন দলীয় নেতৃত্বে বসিয়ে দেন, তখন এর অব্লিগেশনটা আপনার ঘাড়ে যায়। হোপফুলি আমাদের আজকের আলোচনা থেকে আপনি যদি কোনো কিছু অর্জন করে থাকেন, কোনো কিছু বুঝে থাকেন, দেন আল্লাহর ওয়াস্তে একটা কাজ করেন, ফর দ্য সেক অফ ইউর ফাদার, ফর দ্য সেক অফ ইউর ফাদার্স লেগেসি, এই কুত্তার বাচ্চাদের দল থেকে বহিষ্কার করেন অথবা তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দেন। সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ, আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ সালাম, ইকবাল হোসেন টুকু, মির্জা ফাক, গোরখোদক আব্বাস, মোসাদ্দেক ফালু, তার ভাই নুরু, খোকন, ফয়সাল আমিন, এদের মতো কুত্তার বাচ্চাদের যেখানে বিলংস করে ওখানে পাঠায়া দেন, নিজেকে ক্লিন করেন। কারণ এই লোকগুলো বিএনপিকে শুধু ডিস্ট্রয় করবে না, বেগম জিয়াকে এবং আপনাকে কবর পর্যন্ত পৌঁছানোর জন্য যা করা দরকার সেটা তারা করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা জাতীয় পার্টিতে রূপান্তরিত করবে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামী বুধবার দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।